অধ্যায় ২ যাত্রায় ভুল। শেখ মুজিব আমাদেরকে ঘাস খেতে বললে আমরা তাই খেতাম, খালি হাতে মাটি কাটতে বললে আমরা তাই তার জন্য করতাম। কিন্তু চেয়ে দেখুন তিনি কি আচরণটাই না করলেন আমাদের সঙ্গে। মেজর ফারুক রহমান। মধ্য লন্ডনের হোটেল ক্লেরিজেসের এক বিলাসবহুল স্যুট, তবু পৃথিবীর একটি নবতম অথচ অষ্টম জনবহুল দেশের প্রথম প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান এ পরিবেশে বেমানান। তা সত্ত্বেও লন্ডনে বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত প্রধান রেজাউল করিম শীতের এ পাতাঝরা সকালে শেখ মুজিবুর রহমানকে চুপি চুপি তার প্রতি বিধাতার সুদৃষ্টির ইঙ্গিতটুকু জানিয়ে দিলেন। ১৯৭২ সালের ৮ই জানুয়ারি। ৯টা গড়িয়ে গেছে। ঢাকায় ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানের ৯৩,০০০ সৈন্যের আত্মসমর্পণের মাধ্যমে অর্জিত বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতার ঠিক ২৩ দিন অতিক্রান্ত হয়েছে কেবল। জুলফিকার আলী ভুট্টো অল্প কয়েকদিন আগেই কেবল পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে জেনারেল ইয়াহিয়া খানের স্থলাভিষিক্ত হয়েছেন। অপ্রত্যাশিতভাবেই সেদিন তিনি শেখ মুজিবকে তার তদানীন্তন সংবিধান উপদেষ্টা ডক্টর কামাল হোসেন সহ পিআইয়ের একটি বোয়িংয়ে করে গোপন ফ্লাইটে লন্ডন পাঠিয়ে দেন। তাকে লন্ডন কেন পাঠানো হয়েছিল তার ইতিহাস তখন সঠিকভাবে কারও জানা নেই। কিন্তু সেদিন সকাল ৬:৩০টায় বিমানটি হিথ্রো বিমানবন্দর ছোঁয়ার সঙ্গে সঙ্গে একটি শ্বাসরুদ্ধকর নাটকের পরিসমাপ্তি ঘটল। শেখ মুজিবের ভাগ্যের চরম অনিশ্চয়তাপূর্ণ ৯টি মাসের অবসান হলো। দীর্ঘ ভ্রমণের পর শেখ মুজিবকে ক্লান্ত দেখালেও তিনি যে বেঁচে আছেন এবং গৌরবান্বিত বিজয়ের ন্যায় বেঁচে আছেন তা তিনি নিজেই অনুভব করছিলেন। আর উৎফুল্ল জনতার ঢেউ তাকে ঘিরে ধরার জন্য আনমনে অপেক্ষা করছিল। তিনি ধীর ভঙ্গিতে এক রুম থেকে অন্য রুমে বিচরণ করতে লাগলেন। আর রেজাউল করিম তার পিছু পিছু ছুটছিলেন। তিনি দৃশ্যমান ফুলের অকুণ্ঠ প্রশংসা করছিলেন। ক্ষণে ক্ষণে মোটা গদির সোফায় তিনি বসে পড়ছিলেন। মনে হচ্ছিল সোফায় বসা কত আরাম তা দেখে নিচ্ছেন। কিন্তু কাচের বড় জানালাগুলো তাকে সবচেয়ে বেশি আলোড়িত করেছিল। চঞ্চল শিশুটির ন্যায় তিনি ওই বড় বড় জানালা দিয়ে মাথা বের করে বাইরের রাস্তায় চলমান যানবাহন অবলোকন করছিলেন। পাকিস্তানের কারাগারে ফাঁসির হাতছানিতে ভরপুর চরম দুর্বিষহ একাকিত্বের ৯টি মাস কাটিয়ে তিনি এই যেন প্রথমবারের মতো আত্মার পূর্ণ পরিতৃপ্তির সাথে মুক্তির আনন্দ উপভোগ করছিলেন। সানডে টাইমসের বিদেশ সংক্রান্ত উপসম্পাদক নিকোলাস ক্যারল আমাকে শেখ মুজিবের আগমন বার্তাটি শুনিয়েছিলেন। তিনি বিবিসির প্রচারিত খবর থেকে ঘটনাটি জানতে পেরেছিলেন। শেখ মুজিব আমাদের অনেক পুরনো বন্ধু। তাছাড়া নিজ পেশার স্বার্থে আমি তার সঙ্গে অনেক দিন পরে দেখা হবার আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিলাম। তার রাজনৈতিক দীক্ষাগুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর করাচিস্থ বাসভবনে ১৯৫৬ সালে আমাদের প্রথম দেখা হয়। তিনি অবশ্য পরবর্তীকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১৯৫৮ সালের গ্রীষ্মকালে ওয়াশিংটন, আরিজোনা, সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেসের হোটেলে প্রায় মাসখানেক একই রুমে থাকাকালীন আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে। ওইটা ছিল যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণ ক্রমে একটি সরকারি ভ্রমণ। হলিউডের প্যারামাউন্ট স্টুডিওতে নেয়া আমাদের ছবিটি আমি এখনো রেখে দিয়েছি। ওই সময়টা ছিল বেশ আনন্দের। শেখ মুজিব তখন রাজনীতিতে বেশ নূতন। তিনি নিজের দেশ থেকে অনেক দূরে। গ্রীষ্মকাল। আমার মনে পড়ে তাকে প্রায়ই এই বলে চটাতাম যে আমি তাকে তার স্ত্রীর চেয়ে বেশি জানি। ১৯৭৩ সালে বাংলাদেশের অবস্থা বেশ খারাপ হয়ে গেলে আমি আমার উদ্বিগ্ন বন্ধুটিকে বলেছিলাম, তুমি এসব কিছু ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে পড়ো না কেন? তুমি তো তাস খেলেও এর চেয়ে ভালো জীবিকা অর্জনের ব্যবস্থা করতে পারো। আসলেই তিনি তা পারতেন। আমি যদি ইন্দোনেশীয় ওই ৩ জন সাংবাদিককে খুঁজে বের করতে পারতাম তাহলে আমার উক্তির প্রমাণ সহজ হতো। আমরা গ্র্যান্ড ক্যানিয়ন থেকে ট্রেনে লস অ্যাঞ্জেলেস যাচ্ছিলাম। সঙ্গে আমাদের ওই ৩ জন ইন্দোনেশীয় সাংবাদিক। রাতের ডিনার সেরে আমরা ফ্লাশ খেলতে বসে পড়লাম। প্রথম দিকে হার জিতের তেমন একটা বালাই না থাকলেও পরক্ষণেই আমরা সাংঘাতিকভাবে হারতে শুরু করলাম। এ হারা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্যে খেলা ওই দিনকার মতো ওখানেই বন্ধ করতে মুজিবের নিকট আমি প্রস্তাব করলাম। তিনি আমাকে থামিয়ে দিয়ে অ্যাটেন্ডেন্টকে একটি নূতন প্যাকেট আনতে বললেন। নতুন কার্ড এলে তিনি কার্ডগুলোকে মিলিয়ে নিয়ে ব্যাটে দিলেন। খেলা জমে উঠল। অপ্রত্যাশিত গতিতে ভাগ্য ফিরে গেল। শত চেষ্টাতেও ইন্দোনেশীয়রা আর কুলোতে পারল না।
পরদিন ভোরে আমরা যখন লস অ্যাঞ্জেলেস পৌঁছাই, অবাক বিস্ময়ে দেখি আমি আর মুজিব $৩৮৬ একটি সোনার ক্যাপযুক্ত পার্কার ৫১ কলম আর একটি সর্পিল সোনার আংটি জিতে গেছি। আমি মুজিবকে জিজ্ঞেস করলাম তিনি কিভাবে এটা সম্ভব করলেন। তার জবাব আজও আমার কানে বাজে। তিনি বলছিলেন, যখন তুমি কোনো ভদ্রলোকের সঙ্গে খেলবে তখন তোমাকে ভদ্রলোকের মতোই খেলতে হবে, আর যখন তুমি কোনো বদমাশের সঙ্গে খেলবে তখন তোমাকেও এর চেয়ে বড় বদমাশ সাজতে হবে, তা না হলে তুমি হেরে যাবে। তারপর হাসতে হাসতে তিনি আরও বললেন, ভুলে যেও না, আমার বেশ ভালো শিক্ষাগুরু রয়েছেন। পরে যখন তিনি পত্রপত্রিকায় হেডলাইন হতে লাগলেন, ভাগ্যে যখন তার একাদশীর চাঁদ দেখা দিল, তখন তার ওই কথাগুলো আমার মনে পড়ে গেল। আমার ভবিষ্যৎবাণী করতে একটু দ্বিধা হলো না যে তিনি অমানিসার অন্ধকারেও তার সঠিক পথ বেছে নিতে পারবেন। অনেক দিন পর লন্ডনে আবারও আমাদের দেখা হয়ে গেল। শেখ মুজিব তখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক খেলায় পা বাড়াতে যাচ্ছেন। তার সঙ্গে উঠা বসায়, কথাবার্তায় একটি জিনিস লক্ষ্য করা যাচ্ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবকিছু সম্বন্ধে এক অস্পষ্ট ধারণা নিয়ে নূতন দেশটির উড্ডয়নের নেতৃত্ব নিতে চাচ্ছিলেন। কেবল তাই নয়, তিনি অতি সংগোপনে জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে একটি পরীক্ষামূলক সমঝোতায় আসার মনোভাব পোষণ করেছিলেন, যার বদৌলতে পাকিস্তান ও সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের মধ্যে একটি যোগসূত্র সৃষ্টি হবে। আমি এই দুঃখজনক পরিকল্পনার ইঙ্গিত পেয়ে মর্মাহত হলাম, কারণ তা ছিল স্বাধীনচেতা বাংলাদেশের মানসিকতার সম্পূর্ণ পরিপন্থী। ওই ইঙ্গিতটি শেখ মুজিবের ভাষায়, তোমার জন্য একটা বিরাট খবর নিয়ে এসেছি, আমার পাকিস্তানের সঙ্গে একটা যোগসূত্র রাখতে চাচ্ছি আমরা। তবে এর বেশি কিছু তোমাকে এখনই বলতে পারছি না, অন্যান্যদের সঙ্গে এই ব্যাপারে আমাকে আলোচনা করে নিতে হবে। আর খোদার দোহাই, এ বিষয়ে তোমাকে বিস্তারিত বলার আগে কিছু লিখো না কিন্তু। স্পষ্টতই রাওয়ালপিন্ডির শহরতলিতে অবস্থিত একটি সরকারি রেস্ট হাউসে মুজিব ভুট্টো দীর্ঘ গোপন আলোচনাটি তাকে লন্ডন পাঠানোর পূর্বক্ষণেই অনুষ্ঠিত হয়েছিল। ওই আলোচনাতেই পাকিস্তানের সঙ্গে লিঙ্ক রক্ষার ব্যাপারে রাজি করানো হয়, আর এভাবেই চতুর ভুট্টো শেখ মুজিবকে প্রলুব্ধ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে নস্যাৎ করার ঘৃণ্য প্রচেষ্টা চালিয়েছিল। সঠিক ফর্মুলাটা কি শেখ মুজিব আমাকে বলেননি, তথাপি আমি ভীত হয়ে পড়েছিলাম। আমি তাকে বললাম, আপনি কি পাগল হয়েছেন? আপনি কি জানেন না বাংলাদেশে কি ঘটে গেছে? এত কিছু ঘটে যাবার পর আপনি যদি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের লিঙ্কের ব্যাপারে আর একটি শব্দ উচ্চারণ করেন, আপনি বঙ্গবন্ধু হন আর যাই হন, জনগণ আপনাকে রাস্তায় ছুড়ে ফেলবে। শেখ মুজিব আমার কথার জবাব দিতে পারলেন না। ভারতীয় হাইকমিশনার বি.কে. নেহরুর উপস্থিতিতে আমাদের আলাপচারিতা ওই পর্যন্তই রয়ে গেল। তিনি তার সঙ্গে গোপন আলাপে বসতে চাইলেন, শেখ মুজিবের মগজ ধোলাই শুরু হয়ে গেল। পাকিস্তানে কারারুদ্ধ অবস্থায় শেখ মুজিবকে সম্পূর্ণভাবে বহির্বিশ্ব থেকে আলাদা করে রাখা হয়। পাকিস্তান সেনাবাহিনীর বর্বর হত্যাযজ্ঞের কিছুই তিনি জানতে পারেননি। কোনো চিঠিপত্র বা খবরের কাগজ তার কাছে পৌঁছায়নি। কোনো রেডিও তাকে শুনতে দেওয়া হয়নি। এমনকি তার জেলার সঙ্গেও তার আলাপ নিষিদ্ধ ছিল। তিনি জানতে পারেননি তার প্রিয় দেশটিকে কিভাবে পাকিস্তান সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে, কিভাবে ২০ লাখ লোক নিহত হয়েছে তাদের হাতে। পৃথিবী যেমন মুজিবের ভাগ্যে কি ঘটেছে তা জানতে পারেনি, তেমনি তিনিও জানতে পারেননি তার সহধর্মিণী আর ছেলে মেয়েদের ভাগ্যের খবর। পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর দলের নেতা হিসেবে শেখ মুজিব তার প্রদেশের বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য দাবি জানিয়েছিলেন। সেই সাহসিকতাপূর্ণ দাবির জন্যই তাকে জেলে যেতে হয়েছিল। তখনকার সেই পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি বাংলাদেশের স্বাধীনতার বাস্তব রূপ লাভ করে। কারামুক্তির পর শেখ মুজিব জাতীয় বীর থেকে মানব দেবতায় পরিণত হন। কিন্তু নিহত হবার দিন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গিয়েছিল। সে যা হোক, পত্রপত্রিকাগুলোর হেডলাইন গর্জে উঠল, মুজিব শব্দটি একটি জাদু, মুজিব একটি অলৌকিক নাম। অন্ধকার থেকে আলোতে আসার অত্যন্ত কষ্টকর সুদীর্ঘ পথ পরিক্রমণের প্রভাব তার শরীরে পড়তে শুরু করেছিল। শেখ মুজিব আমাকে বললেন, আমার কিছু বিশ্রামের প্রয়োজন, আমি লন্ডনে কয়েকটি দিন আরাম করতে চাই, তারপর আমি আমার জনগণের মাঝে ফিরে যাব। প্রত্যেকটা জেলায় ঘুরে ঘুরে আমার জনগণের সব কয়টা মুখ না দেখা পর্যন্ত আমি কোনো কাজই করব না। এই ছিল শেখ মুজিবের পরিকল্পনা। এক কথাগুলো শেষ করতে না করতেই টেলিফোনগুলো বাজতে শুরু করলো। তখন সময় সকাল 10:30। কলকাতার বাংলাদেশ মিশন থেকে টেলিফোন এসেছে। টেলিফোনের অন্য প্রান্তে জবাবে মুজিব বলছিলেন, চিন্তা করো না, আমি নিরাপদ, আমি সুস্থ শরীরেই বেঁচে আছি। ঢাকায় টেলিফোন করে সবাইকে জানিয়ে দাও।
কি ঘটেছে সবই বলবো। টিকে থাকবার জন্যই বাংলাদেশের জন্ম হয়েছে, পৃথিবীর কেউ তা আর পাল্টাতে পারবে না। এছাড়া ওই চোটের বাকি 3টি ফোনও একই সঙ্গে বেজে উঠল। রেজাউল করিমের একটা উঠিয়ে বললেন, স্যার, ঢাকা থেকে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ আপনার সঙ্গে কথা বলতে চান। এভাবে ঢাকা ও কলকাতা থেকে আরও বেশ কিছু রিং এলো। তারপর দিল্লি থেকে মিসেস ইন্দিরা গান্ধী এবং আরেকটি 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ টেলিফোনে আলাপ করলেন। বেলা 11টা নাগাদ ক্লেরিজিস হোটেলের 112 নম্বর সুটটি বাংলাদেশের অস্থায়ী রাজধানীতে পরিণত হলো। এরই মধ্যে শেখ মুজিবুরের কাছে পরিষ্কার হয়ে উঠেছিল যে তিনি যদি শিগগির ঢাকায় না পৌঁছেন তাহলে বাংলাদেশে নবগঠিত সরকার দ্বিধাবিভক্ত হয়ে যেতে পারে, এমনকি গৃহযুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের অবসান হয়েছিল ঠিকই, কিন্তু আওয়ামী লীগের ভেতরে অভ্যন্তরীণ কোন্দল আর ক্ষমতার লড়াই বিপজ্জনক রূপ ধারণ করেছিল। আওয়ামী লীগ সরকারের কাছে স্বাধীনতা আন্দোলনের ভাবমূর্তি স্তিমিত হয়ে বীতশ্রদ্ধার লক্ষণও দেখা দিতে শুরু করেছিল। ওই মুহূর্তে শেখ মুজিবুর রহমানের উপস্থিতি একান্ত অপরিহার্য হয়ে পড়েছিল। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে ঢাকায় প্রতিষ্ঠিত আওয়ামী লীগ সরকারকে নামকাওয়াস্তে সরকার ছাড়া আর কিছুই আখ্যা দেওয়া যায় না। এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন না উঠলেও নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। মুজিবনগর সরকার এদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা অভিযানের বিরুদ্ধে বাঙালি জাগরণ আর প্রতিরোধ গড়ে তোলার ছত্রছায়া হিসেবে কাজ করেছিল। আসলে মুজিবনগর বলে এমন কোনো জায়গা ছিল না। বিদেশে গঠিত বাংলাদেশের অস্থায়ী সরকার তাই প্রয়োজনের ডাকে সারা দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত। মুজিবনগর সরকারের ভূমিকার প্রকৃষ্ট প্রমাণ মেলে 1971 সালের 16 ডিসেম্বর তারিখে। সেদিন ঢাকায় পাকিস্তানি বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের সময়ে এ সরকার কোনো স্থানই ছিল না। তথাপি তার কিছুদিন পরেই আওয়ামী লীগকে ঢাকায় নতুন দেশের সরকার হিসেবে প্রতিষ্ঠিত করা হলো। এর বৈধতার বিরুদ্ধে কোনো প্রতিবাদই ওঠেনি সেদিন। কলকাতা থেকে মন্ত্রীবর্গ ঢাকায় এলে তাদেরকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করা হয়। উপস্থিত অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে নেপের প্রফেসর মুজাফফর আহমেদ এবং কমিউনিস্ট পার্টির মনি সিংও উপস্থিত ছিলেন। প্রফেসর মুজাফফর আহমেদ এক পর্যায়ে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের প্রস্তাব পেশ করেছিলেন, কিন্তু নবগঠিত সরকার তা প্রত্যাখ্যান করেন। সম্ভবত এটাই ছিল এই সরকারের প্রথম এবং একমাত্র সঠিক সিদ্ধান্ত। আওয়ামী লীগে অভ্যন্তরীণ দলীয় কোন্দল আর মন্ত্রীদের মধ্যে বহিঃশক্তির প্রভাব দারুণভাবে পরিলক্ষিত হচ্ছিল। অবশ্য সিংহাসনটি তখনই খালি রাখা হয়েছিল। এই সকল অভ্যন্তরীণ মতভেদ আর ক্ষমতার লড়াইয়ের ফলে সৃষ্ট পরিস্থিতি সামলানো সরকারের মুখ্য কর্মে পরিণত হলো। অথচ অন্যদিকে দেশের অতি জরুরি এবং পর্বত প্রমাণ সমস্যার দিকে নজরই দেওয়া হচ্ছিল না। পাকিস্তানি হায়নাদের হিংস্র থাবার চরম আক্রোশে দেশটি একটি বধ্যভূমি আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। দোকানপাটে ছিল না খাদ্যদ্রব্য কিংবা জীবন রক্ষাকারী কোনো ওষুধ। দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী পাট আর চা শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল। ভারতে আশ্রয় গ্রহণকারী দেশের 1 কোটি শরণার্থী ফিরে আসতে শুরু করলো। তাছাড়া দেশের ভেতরে প্রায় 2 কোটি লোক গৃহহীন হয়ে পড়েছিল। তাদের সকলের আশ্রয় আর খাদ্যবস্ত্রের সংস্থান ঠিক ওই মুহূর্তে অতি জরুরি হয়ে পড়েছিল। কিন্তু যানবাহন, রাস্তাঘাট, ফেরি, সেতু ইত্যাদি চরমভাবে ধ্বংস করে দেশের যোগাযোগ ব্যবস্থা একেবারে বিকল ও স্থবির করে দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক রিলিফ সামগ্রী জায়গামতো পৌঁছানো এক অলৌকিক ব্যাপারে পরিণত হলো। ওই ধ্বংসস্তূপের মাঝে জনগণকে বাঁচানো আর একটা আসন্ন দুর্ভিক্ষকে ঠেকানোর জন্য বাংলাদেশের 25 লক্ষ টন খাদ্য সামগ্রী একান্তই প্রয়োজন হয়ে পড়ল। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এসব আসতে শুরু করলো। দেশের 60,000 গ্রামে তা পৌঁছানো একরকম অসম্ভব হয়ে পড়েছিল। এদিকে ক্ষমতার লড়াইয়ে খন্দকার মুশতাক আহমেদ গদিচ্যুত। মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসে দেখেন তারই জুনিয়র সহকর্মী আব্দুস সামাদ আজাদ তার গদি দখল করে বসে আছেন। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদই মুশতাক আহমেদকে সরিয়েছিলেন, কারণ মুশতাক পাকিস্তানের ভাঙন এড়ানোর জন্য আমেরিকার সঙ্গে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। উদ্দেশ্য ছিল পাকিস্তানের সঙ্গে একটা রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো। চীন দেশে প্রেসিডেন্ট নিক্সনের ঐতিহাসিক সফরের আয়োজন করেছিলেন ডক্টর হেনরি কিসিঞ্জার।
পাকিস্তানকে রাজনৈতিক সমাধানে পৌঁছতে সহায়তা করে। ওই সফরের ক্ষেত্র প্রস্তুতের জন্য পাকিস্তানকে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করাই ছিল তার উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমেরিকা খন্দকার মুশতাকের সঙ্গে গোপন চুক্তিতে আবদ্ধ হবার শলা-পরামর্শ শুরু করেছিল। মুশতাকের এ রাষ্ট্রবিরোধী চক্রান্ত তার সহকর্মীরা ভুলতে পারেনি। ওই কর্মের ফলশ্রুতিতেই তার গদিচ্যুতি ঘটেছিল। খন্দকার মুশতাক এ অপমান কষ্ট হলেও হজম করে নিলেন, কিন্তু তা তিনি ভুলেননি। পরে যখন সুযোগ এলো, তিনি তার অপমানকারীদের উপর চরম প্রতিশোধ নিয়েছিলেন। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে গেল। ৩.৫ লাখেরও বেশি আগ্নেয়াস্ত্র সাধারণ মানুষের হাতে রয়ে গেল। বিভিন্ন ধরনের অভাব-অনটনে মানুষ হয়ে উঠল অতিমাত্রায় বেপরোয়া। সর্বোপরি প্রচুর অস্ত্রশস্ত্রে সজ্জিত গেরিলা বাহিনী সরকারের অবাধ্য হয়ে উঠেছিল। তাদের নেতৃত্বে ছিল শেখ মুনি, নূরে আলম সিদ্দিকী, তুফায়েল আহমেদ, শাহজাহান সিরাজের মতো ছাত্র নেতৃবৃন্দ। শেখ মুজিব ছাড়া অন্য কারো নির্দেশ শুনতে তারা অস্বীকৃতি জানাল। সুতরাং অবিলম্বে শেখ মুজিবের ঢাকায় প্রত্যাবর্তন অনিবার্য হয়ে পড়ল। শেখ মুজিবের ঢাকায় ফেরার পালা। নয়াদিল্লিতে স্বল্পক্ষণের যাত্রাবিরতি করবেন বলে মুজিব মনস্থ করলেন। দেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় সহযোগিতা প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ জ্ঞাপন করাই এ যাত্রাবিরতির উদ্দেশ্য। ২১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রীয় সংবর্ধনার সূচনা করা হলো। নয়াদিল্লিতে আয়োজিত সেদিনের সেই লাল গালিচা সংবর্ধনা উপস্থিত সকলকেই অভিভূত করেছিল। সেদিন ১০ জানুয়ারি ১৯৭২ সাল, ভোরবেলা। পালাম বিমানবন্দরে শেখ মুজিবুর রহমানকে অভিবাদন জ্ঞাপনের জন্য উপস্থিত হয়েছিলেন প্রেসিডেন্ট ডক্টর ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ৩ প্রধান, ক্যাবিনেট মন্ত্রীবর্গ আর কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ। সর্বোপরি সর্বভারতীয় আপামর জনসাধারণের কণ্ঠস্বর, অল ইন্ডিয়া রেডিওর মন মাতানো ধারা বিবরণী। ওই সকালে সমগ্র ভারতের প্রাণের স্পন্দন যেন নয়াদিল্লিতে অনুভূত হচ্ছিল। প্রাণ ঢালা সংবর্ধনার কোনো দিকই সেদিন বাদ পড়েনি। শেখ মুজিব অপ্রত্যাশিত এই সংবর্ধনায় বিমোহিত হয়ে পড়েন। এর কয়েক ঘন্টা পরই মুজিব ঢাকার মাটিতে পা রাখেন। ঢাকায় প্রদত্ত সংবর্ধনায় তিনি আরও অবাক বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। সব মিলিয়ে তাকে মানব দেবতায় পরিণত করার সকল ব্যবস্থা সম্পন্ন হলো। লন্ডন থেকে ঢাকায় ফিরে শেখ মুজিব আমাকে বলছিলেন, নিজ দেশে এবং আমার জনগণের মাঝে ফিরে আসতে পেরে আমার মন আনন্দে নেচে উঠেছিল। কিন্তু তারপরই আমাকে হতে হলো ইতিহাসের ভয়াবহতম মানবসৃষ্ট দুর্যোগের মুখোমুখি। ওরা আমার ৩০ লাখ লোক হত্যা করেছে। বর্বররা আমাদের মা বোনদের ধর্ষণ করেছে আর বাচ্চা ছেলে মেয়েদেরকে কাতল করেছে। দেশের ঘরবাড়ির ৩০% বেশি ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশকে ওরা নিঃশেষ করে দিয়েছে। দুর্ভিক্ষের সম্ভাবনা প্রকট। আমাদের সহায়তার প্রয়োজন। দেশের কারেন্সি, খাদ্য, শিল্প, বাণিজ্য, প্রতিরক্ষা, প্রশাসন ইত্যাদি নিয়ে তার দুশ্চিন্তার অন্ত ছিল না। কিন্তু তা খুব স্বল্প সময়ের জন্যে। দ্রুতগতিতে আবার তার মতিগতিতে পরিবর্তন পরিলক্ষিত হলো। হাওয়া থেকে পাওয়া শক্তিতে তিনি যেন আবার আস্থা ফিরে পেলেন। তিনি আবারও মানব দেবতায় পরিণত হলেন। শেখ মুজিবের ঢাকায় প্রত্যাবর্তনের ফলে দেশের ভেতরে গৃহযুদ্ধের সম্ভাবনা দূরীভূত হলো এবং দেশের ভেতরে সরকারের কর্তৃত্বের যে প্রকট অভাব দেখা দিয়েছিল তাও এতক্ষণে স্তিমিত হয়ে গেল। কিন্তু এতে করে সশস্ত্র দলের অপারেশন, মন্ত্রিপরিষদের ভেতরে ক্ষমতার দ্বন্দ্ব ইত্যাদি সমূলে উৎপাদিত হলো না। মুজিবের উপস্থিতি কেবলই ওই সবের উপরে একটি ক্ষণস্থায়ী আবরণের সৃষ্টি করেছিল। শুরু হলো শেখ মুজিবের রাষ্ট্র পরিচালনার কাজ। তিনি জাতির পিতা বা দেশের প্রেসিডেন্ট না হয়ে তিনি যেন আওয়ামী লীগের প্রেসিডেন্টে পরিণত হলেন। তিনি তার রাজনৈতিক সমর্থকদের বিভিন্ন চক্রান্তে নিজেকে জড়িয়ে ফেলেন। চক্রান্তকারীরা তার হাতে সর্বময় ক্ষমতা রাখার প্ররোচনা জোগালো। তাই তিনি দেশের প্রেসিডেন্ট না হয়ে প্রথম প্রধানমন্ত্রী পদটি বাছাই করে নিলেন। আগেই বলা হয়েছে প্রেসিডেন্টের পদটি শেখ মুজিবের জন্য খালি রাখা হয়েছিল। প্রকৃতপক্ষে লন্ডনে পৌঁছলে তাকে প্রেসিডেন্ট হিসেবে সংবর্ধনা জানানো হয় এবং সকলেরই এই ধারণা ছিল যে তিনি প্রেসিডেন্ট হিসেবে দেশের কার্যভার পরিচালনা করবেন। কিন্তু ওয়েস্টমিনিস্টার স্টাইলের সরকার প্রধান শেখ মুজিব হলেন দেশের শাসন কার্য পরিচালনার ক্ষমতা দিতে হবে প্রধানমন্ত্রীর উপর। তাহলে তাজউদ্দিন আহমেদ সে ক্ষমতার অধিকারী হয়ে পড়েন। মুজিবের দৃষ্টিভঙ্গি ছিল খুবই সংকীর্ণ। ক্ষমতার ব্যাপারে তিনি সবসময় একমুখ ধারায় বিশ্বাসী ছিলেন। সুতরাং ক্ষমতার জন্য
প্রয়োজন বোধে তিনি প্রধানমন্ত্রী হবেন, এ আর বিচিত্র কি? সাংবিধানিক পদ্ধতি অনুযায়ী দেশের সর্বময় ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে অর্পিত হলে তিনি প্রধানমন্ত্রী হবেন, আর যদি পদ্ধতি অনুযায়ী সর্বময় ক্ষমতা প্রেসিডেন্টের হাতে অর্পিত হয় তাহলে তিনি প্রেসিডেন্ট পদটি বেছে নেবেন। তার পরিবারের লোকজন আর তার নির্বোধ চাটুকার উপদেষ্টাগণ তাকে দেশের সর্বময় ক্ষমতা গ্রহণের জন্য প্ররোচিত করলেন, কারণ যত বেশি ক্ষমতা তার হাতে থাকবে তত বেশি অনুগ্রহ আর সম্পদের ফোয়ারা বইতে থাকবে চাটুকারদের মাথার উপরে। প্রশাসন পরিচালনার যথেষ্ট দক্ষতা তাজউদ্দিন আহমেদের ছিল, কিন্তু তার সিনিয়র সহকর্মীরা কখনোই তা পুরোপুরি মেনে নেননি। এমনকি মুজিবনগর সরকারের দিনগুলোতেও তাজউদ্দিনকে ভারতীয় সহায়তায় উচ্চ পদে আসীন করা হয়েছে বলে তারা দুঃখ প্রকাশ করেছেন। তাজউদ্দিনের দক্ষতা থাকলেও তারা তাকে ভুঁইফুর লোক বলে মনে করতেন। ভারতপন্থী বলে একটি দুর্নাম তার সঙ্গে বেঁধে দিয়ে তার অবস্থানকে অসুন্দর করে তোলা হলো। শেখ মুজিব ঠিকই তাজউদ্দিনকে একপাশে সরিয়ে দিয়ে নিজেই প্রধানমন্ত্রী হয়ে বসলেন, কিন্তু সঙ্গে সঙ্গে রাষ্ট্রপ্রধানের পদটি যেন তার জন্য পথের কাঁটা না হয় সে ব্যাপারেও তিনি নিশ্চিত হয়ে নিলেন। আর সে কারণে তিনি অতিশয় ভদ্র এবং চরমভাবে অনুগত একটি অরাজনৈতিক ব্যক্তিত্বকেই বাছাই করলেন। তিনি হলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। জনাব চৌধুরী মুজিবনগর সরকারের আন্তর্জাতিক মুখপাত্র হিসেবে পৃথিবীজোড়া খ্যাতি অর্জন করেন। প্রেসিডেন্ট চৌধুরী ছিলেন অতিমাত্রায় অনুগত এবং তার ভূমিকা সম্বন্ধে কোনো রকম ভুল বোঝাবুঝি যাতে না হতে পারে সেজন্য তিনি তার কোটের উপর একটি বড় মুজিব ব্যাজ ধারণ করতেন। মুজিব শাসনের গোড়ার দিকে গণভবনের দৃশ্য ছিল মুঘল শাসনের বিংশ শতাব্দীর নমুনা বিশেষ। সচিবালয়ে শেখ মুজিবের একটি অফিস থাকলেও তিনি খুব কম সময় কাটাতেন। তার সরকারি বাসভবন ছিল গণভবন, ওই গণভবনকে তিনি তার ব্যক্তিগত অফিসের মতো ব্যবহার করতেন। তার রুচিমাফিক ওখানে বিশ্রামের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। ওখানে দলীয় লোকজন ও আবেদন নিবেদনকারীরা দলে দলে ভিড় জমাতো। কেউ কেউ তাদের বঙ্গবন্ধুকে ফুলের মালা গলায় পরিয়ে দিত, পা ধরে সালাম করতো, এমনকি কেউ বা তার গলা জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নায় ভেঙে পড়তো। শেখ মুজিব তাদের আবেগ উচ্ছ্বাসের সঙ্গে সজল চোখে একাত্ম হয়ে যেতেন। এরই ফাঁকে তিনি তার কোনো মন্ত্রীর সঙ্গে চুপিসারে আলাপ করে নিতেন। এমনকি রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি আমলাদেরকে নির্দেশও প্রদান করতেন। উপরন্তু পৃথিবীর সর্বকনিষ্ঠ রাষ্ট্রের মুকুটহীন রাজাকে দেখতে আসতো এমন সব রিপোর্টার কিংবা ভিআইপিদেরকে সেখানে তিনি সাক্ষাৎ দান করতেন। শেখ মুজিবের কাছে যারা আবেদন নিবেদন কিংবা সাহায্যের প্রত্যাশা নিয়ে আসতো তাদের কাউকে তিনি বিমুখ করতেন না। তাদের প্রত্যেকেই তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে আদর করে হাত বুলিয়ে দিয়ে বলতেন, ঠিক আছে, যা, আমি ব্যাপারটি দেখছি। কিন্তু ওই দেখা তার খুব কমই হয়ে উঠত। পরে মুসা নামে আমার এক সাংবাদিক বন্ধু শেখ মুজিবের হত্যা সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলেন, তিনি সবকিছুই করে দেবেন বলে প্রতিজ্ঞা করতেন এবং সব প্রতিজ্ঞাই বেমালুম ভঙ্গ করতেন। অল্প দিনের মধ্যেই তার এই দ্বিমুখী ভূমিকা পুরো ব্যবস্থাপনার মধ্যে অশুভ ফল দিতে শুরু করে। প্রধানমন্ত্রী হিসেবে দেশকে সঠিক পথে পরিচালনার জন্য তার সরকারের ভেতরে কঠোর শৃঙ্খলা বা নিয়মতান্ত্রিকতা ঢুকিয়ে দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু তিনি তা করতে পারলেন না। তিনি বঙ্গবন্ধু। স্বভাবগত তিনি অত্যন্ত উদার আর দয়ালু। একই সঙ্গে তিনি বঙ্গবন্ধু এবং দেশের প্রধানমন্ত্রী। দুই বিপরীত মেরুকে একত্রে মিলাতে গিয়েই অনিবার্যভাবে বিপর্যয়ের দিকে ধাবিত হতে লাগলেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হবার অল্প কিছুদিনের মধ্যেই দেশের অবস্থা কোন দিকে মোড় নিচ্ছিল তার একটি জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। ঈদুল আজহার অল্প কিছুদিন বাকি। আদমদী জুট মিলের কর্মচারীদের বকেয়া পাওনা সুরাহাকল্পে প্রত্যেকের 1 মাসের বেতনের সমপরিমাণ টাকা তক্ষণি পরিশোধ করার জন্য বঙ্গবন্ধু নির্দেশ প্রদান করলেন। পৃথিবীর বৃহত্তম জুট মিলের উপবাসী শ্রমিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গেছে। পরদিন সকাল 9:30টায় আমি মিলে পৌঁছালাম। কমপক্ষে 3000 লোক গেটের বাইরে লাইন ধরে উৎফুল্ল চিত্তে অপেক্ষা করছে। মিলের ভেতরে পেমাস্টার সুসংগঠিত। কম্পাউন্ডের ডজনখানেক টেবিল সাজানো হয়েছে। প্রত্যেক টেবিলে একজন করে কেরানি, তার সামনেই টালি বই, টিনের তৈরি টাকার বাক্স, কলম ও কালির দোয়াত। নাই কেবল টাকা। পেমাস্টার বললেন, ঢাকা থেকে টাকা আসছে, আমরা টাকার জন্যই অপেক্ষা করছি। তারা অপেক্ষা করছে তো করছেই। বেলা 2 বেজে গেল, টাকার কোনো পাত্তা নেই। অপেক্ষারত কর্মচারীরা এক পর্যায়ে রুষে ফেটে পড়ল। দেয়ালের ওপাশ থেকে ইট পাটকেল এসে পড়তে শুরু করলো। বঙ্গবন্ধু নির্দেশিত টাকা তারা পেতে চায়। পেমাস্টার উপায়ন্তর না পেয়ে জেলা প্রশাসনকে খবর পাঠালেন। জেলা প্রশাসক পুলিশ পাহারাকে জোরদার করার জন্য সেনাবাহিনীর একটি দলকে পাঠানোর ব্যবস্থা করলেন।
সাংঘাতিক কিছু ঘটে যাবার আগেই তাদের একজন বঙ্গবন্ধুর কাছে খবর পাঠিয়ে দিল। 2 ঘন্টা পর আমরা গণভবনে পৌঁছে গেলাম। একজন তরুণ অফিসার তখন মুজিবকে আদমজুমিলি উদ্ভূত পরিস্থিতির বর্ণনা দিচ্ছে। শুনে মুজিব ক্ষেপে গেলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার নির্দেশ পালিত হয়নি। মুজিব জিজ্ঞেস করলেন, তাদের টাকা দেয়া হয়নি কেন? আমি নির্দেশ দিয়েছিলাম আজ সকালের মধ্যে তাদের টাকা মিটিয়ে দেওয়ার জন্য। এর জন্য দায়ী কে? শেখ মুজিব রেগে আগুন হয়ে উঠলেন। ব্যক্তিগত সহকারী এবং সহকারী সচিববৃন্দ জনতার ভিড়ে এদিক ওদিক কাউকে যেন খুঁজে ফিরছিলেন। অবশেষে খুঁজে বের করে অর্থ মন্ত্রণালয়ের জনৈক কর্মকর্তাকে মুজিবের সামনে নিয়ে আসা হলো। ওই কর্মকর্তা জানালো যে নতুন নিয়ম অনুযায়ী কোনো মিল 1 লক্ষ টাকার বেশি ড্র করতে পারবে না। সে বঙ্গবন্ধুর বিশেষ অনুমোদন এবং স্বাক্ষরের জন্য অপেক্ষা করছিল। কিন্তু প্রধানমন্ত্রীর সাক্ষাতে আসে অসংখ্য দর্শনার্থী, দলীয় কর্মী, পুরনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের ভিড়ে তার এমনিতেই তখন দম বন্ধ হবার উপক্রম। মন্ত্রীবর্গ, ঊর্ধ্বতন সরকারি কর্মচারী এবং তার দাপ্তরিক অভিভাবকবৃন্দ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের সামনে এই ব্যাপারটিকে নিয়ে তাকে মাথা না ঘামাতে অনুরোধ করলেন। মুজিব অবশেষে তার এক সিনিয়র আওয়ামী লীগারকে বলেন, তুমি এক্ষুনি নারায়ণগঞ্জে চলে যাও এবং কর্মচারীদের বলো যে ইনশাল্লাহ আগামীকাল তাদের পাওনা অবশ্যই মিটিয়ে দেওয়া হবে। মিলের ওই তরুণ অফিসারটিকে বিলম্বিত লাঞ্চে ডাকা হলে সে দুঃখ করে বলেছিল, বঙ্গবন্ধু বৃষ্টি হবার জন্য নির্দেশ দিতে জানেন, কিন্তু বৃষ্টি কেন হয় না তা তিনি বুঝতে চান না। খোদা আমাদের সহায় হন। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ ফরিদপুর জেলার টঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পরিবারের 6 ভাই বোনের একজন। পরিবারটি মধ্যবিত্ত শ্রেণীর। তার পিতা শেখ লুৎফুর রহমান স্থানীয় জেলা কোর্টে চাকুরি করতেন। শেখ মুজিব গোপালগঞ্জ মিশন স্কুলে ভর্তি হলে বেরি-বেরি রোগে আক্রান্ত হলে লেখাপড়া বাধাগ্রস্ত হয় এবং তা তার চোখের দৃষ্টির স্থায়ীভাবে ক্ষতি সাধন করে। তিনি 22 বছর বয়সে হাই স্কুলের পড়া শেষ করেন। অল্প বয়সে এমন সব গুণাবলী তার চরিত্রে পরিলক্ষিত হয়েছিল যাতে করে ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে তিনি যে একদিন কেন্দ্রীয় ভূমিকা অবতীর্ণ হবেন তা পরিষ্কার হয়ে উঠেছিল। তার একটা গুণ ছিল অতিমাত্রায় সমাজ সচেতনতা, আর ছিল রাজনীতির প্রতি অদম্য আগ্রহ। মাত্র 10 বছর বয়সে নিজের ঘর থেকে ক্ষেত মজুরদের চাল বিতরণ করতে গিয়ে ধরা পড়ে যান। জিজ্ঞেস করলে মুজিব তার পিতাকে বলতেন, তাদের তো খাবার কিছুই নেই, আমাদের এগুলো সবই আছে। 19 বছর পরে মুজিব যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্র, তখন বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে মিনিয়াল স্টাফদের সমর্থন করতে গিয়ে 2.5 বছর কারাবরণ করেন। কিন্তু এর আগে তার বয়স যখন 17, ব্রিটিশ বিরোধী এক বিক্ষোভ মিছিলের পুরো ভাগ থেকে তাকে ধরে নিয়ে জেলে ঢোকানো হয়। জেল হয়েছিল 6 দিনের। এই জেলের অভিজ্ঞতা তাকে রাজনীতির প্রতি আরও বেশি আকৃষ্ট করে তোলে। 1948 সালের মার্চ মাসে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নার বক্তব্য শুনতে উপস্থিত হন পল্টন ময়দানে। বক্তৃতায় জিন্না উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করার সঙ্গে সঙ্গে উপস্থিত ছাত্র জনতা প্রতিবাদে ফেটে পড়েন। তারা এই প্রতিবাদের ঝড় রাজপথে নিয়ে আসে। দেখতে দেখতে তা সারা প্রদেশে ছড়িয়ে পড়ে। ওই কারণে দলীয় নেতৃবৃন্দের একজন হিসেবে শেখ মুজিবকে জেলে ঢোকানো হয়। জেল দেয়া হয় 7 দিনের। ওই ভাষা আন্দোলনই ক্রমান্বয়ে তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। লন্ডন থেকে ঢাকা প্রত্যাবর্তনের 2 সপ্তাহ পরের কথা, শেখ মুজিবের অভিষেক পর্ব শেষ হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, লন্ডনে থাকতে দেশে ফিরে জনগণকে ঘুরে ঘুরে দেখার যে পরিকল্পনা তিনি করেছিলেন, তা তখনও তার পরিকল্পনায় রয়েছে কিনা। আমার প্রশ্নে মুজিব অপ্রতিভ হয়ে যান। রুক্ষভাবে তিনি আমাকে পাল্টা প্রশ্ন করলেন, আমি এখন তা করি কিভাবে? তুমি কি দেখতে পাচ্ছ না আমাকে দেশের জন্য একটা প্রশাসন দাঁড় করাতে হচ্ছে? তিনি তার ব্যক্তিগত ইচ্ছামতোই তা করছিলেন। এতে করে দেশের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সব জায়গায় তিনি নিষ্কর্মা চাটুকারদের দল ভারী হয়ে উঠতে লাগলো। দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে স্বজনপ্রীতি আর দুর্নীতি এক অতি সাধারণ ব্যাপারে পরিণত হল। প্রতিরক্ষা বাহিনীতে মুক্তিযোদ্ধা নামে 2টি শিবিরের সৃষ্টি হয়ে গেল। 35,000 অফিসার ও জওয়ান পাকিস্তানে দীর্ঘদিন আটক থাকার পর দেশে ফিরে এলো। অধিকতর ঘোলাটে হয়ে উঠল তাদের অবস্থা। প্রতিরক্ষা বাহিনীতে মুক্তিযোদ্ধা আর স্বদেশ প্রত্যাগত এই ভেদাভেদ সৃষ্টির কারণে রেষারেষি আর বিশৃঙ্খলা চরমে উঠল। পরিণামে এটাই শেখ মুজিব, জেলে 4 নেতা এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুপ্ত হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। দুঃখজনকভাবে ওই সকল হত্যাকাণ্ডের জন্য মুক্তিযোদ্ধারাই এককভাবে দায়ী ছিলেন। 1972 সালের মার্চ মাস শেষ হয়ে এসেছে। ঢাকায় এসে জমজমাট গুজব ছড়িয়ে পড়েছে। অতিরিক্ত কাজের চাপে মুজিব অসুস্থ, তাই স্বাস্থ্য আর প্রশাসনিক প্রয়োজনে মুজিব পুনরায় তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী নিয়োগ করলেন।
আওয়ামী লীগকে পুনর্গঠনকল্পে শেখ মুজিব সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তাজউদ্দিনকে জিজ্ঞেস করলে তিনি পরিষ্কারভাবে জানালেন, কেউ আমার গলা কাটার চেষ্টা করছে। এ ব্যাপারে মুজিবের প্রতিক্রিয়াও ঠিক সেই পরিমাণ তীক্ষ্ণ ছিল। তিনি আমাকে বললেন, তারা কি মনে করে যে আমি সরকার পরিচালনায় অক্ষম? সুস্পষ্টভাবেই স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য প্রণোদিত এ গুজব প্রত্যাশিত লক্ষ্য অর্জন করেছিল। তারপর থেকে মুজিব তাজউদ্দিনকে সন্দেহের চোখে দেখতে শুরু করলেন এবং তাকে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করছিলেন। শেখ মুজিব এক অব্যক্ত অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছিলেন। তিনি যতটা খুশির ভান করতেন, আসলে ততটা খুশি তার মনের কোণে জমা ছিল না। তার সারাটি জীবনই কেটেছে মাঠে ময়দানে সাধারণ মানুষের মুখোমুখি হয়ে। আজ তিনি তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। প্রশাসকের আবরণটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। বাংলাদেশের পূর্ববর্তী ৯ মাসের নাটকীয় ঘটনাপ্রবাহ আর যে চরম আত্মত্যাগ এবং দেশাত্মবোধের প্রমাণ দেখিয়েছিল এদেশের জনসাধারণ, তা তার বিবেকের মাঝে চিরদিনই একটা শূন্যস্থান হিসেবে বিরাজ করার মতো। কারাগারে চরম নিঃসঙ্গতার মাঝে সব কাটিয়ে ওই সব ঘটনাপ্রবাহের কিছুই তিনি জানতে পারলেন না। সময় তার জন্য ঠায় দাঁড়িয়ে রইল। অথচ জাতি নূতন প্রত্যাশায় এক নবজীবনে পা বাড়ালো। সুতরাং যখন তিনি অন্ধকার থেকে আলোতে আবির্ভূত হলেন, তখন সত্যিকার অর্থে মুজিব যে স্থান থেকে ছিটকে পড়েছিলেন, ঠিক সেই স্থান থেকে আবার যাত্রা শুরু করলেন। সময়ের ব্যবধানে সৃষ্ট শূন্যতাকে পূরণ করার ক্ষমতা তার ছিল না। সে চেষ্টাও তিনি করেননি। তিনি ভয়ঙ্করভাবে ভুল করে যেতে লাগলেন। এভাবে বাংলাদেশের গঠনমূলক দিনগুলোতে বিকৃতির সূচনা হলো। ৬ মাসের মধ্যেই বিদ্রোহের বীজ রোপিত হলো। মেজর ফারুক ওই সমস্ত ঘটনাবলী স্মৃতিচারণ করে বলল, তিনি আমাদেরকে যদি ঘাস খেতে বলতেন আমরা তাই খেতাম, যদি তিনি আমাদের খালি হাতে মাটি খুঁড়তে বলতেন আমরা তার জন্য তাই করতাম। অথচ দেখুন তিনি আমাদের সঙ্গে কি আচরণটাই না করলেন। রিব ভ্যান উইঙ্কেল বিছানার ভুল পার্শ্ব থেকে কেবল জাগলেন না, তিনি যাত্রাও শুরু করলেন ভুল পথে। অধ্যায় ৩, মানব দেবতার পতন। সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে না, কিন্তু আপনি যদি তার উপর চাপের সৃষ্টি করেন তাহলে সে আপনার এবং শাসক গোষ্ঠীর উপর ব্যবস্থা গ্রহণ করতে পারে। আব্দুর রব। তারিখ 17 সেপ্টেম্বর 1972 সাল। স্থান ঢাকার পল্টন ময়দান। উদ্দেশ্য শেখ মুজিবের শাসনের বিরুদ্ধে প্রথম প্রকাশ্য প্রতিবাদ। শেখ মুজিব প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন মাত্র ৮ মাস আগে। এরই মধ্যে জনপ্রিয়তার স্রোত তার কাছ থেকে ভিন্ন দিকে প্রবাহিত হতে শুরু করেছে। আন্দোলনের মহান নেতা, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার কণ্ঠস্বর, প্রিয় বঙ্গবন্ধু ছিলেন সকল প্রশংসার দাবিদার, কিন্তু ততক্ষণে তিনি ক্রোধান্বিত জনতার সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে গেছেন। লক্ষাধিক লোকের সমাবেশ আর একটি শক্তিশালী গণজাগরণের সম্ভাবনা, স্বাধীনতার পূর্বে প্রদত্ত প্রতিশ্রুতি পালনের ব্যর্থতা আর বাঙালি জাতির প্রতি বিশ্বাসঘাতকতার কারণে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের তিক্ত প্রতিবাদের ঝড় উঠল। এ প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছেন ছাত্রনেতা, প্রাক্তন মুক্তিসেনা এবং শেখ মুজিবের এককালের সবচাইতে বিশ্বস্ত অনুগামীদের একজন আসম আব্দুর রব। জনতার উদ্দেশ্যে রব বলছেন, দেশের স্বাধীনতার পর একটা লোককেও না খেয়ে মরতে দেয়া হবে না বলে শেখ মুজিব আশা দিয়েছিলেন। আজ খেতে না পেয়ে প্রচুর লোক মৃত্যুবরণ করছে। রোষান্বিত জনতার আবেগে অনুপ্রাণিত হয়ে রব তাদের অভিযোগের প্রতিধ্বনি তুলছিল। ওই অভিযোগমালার প্রধান প্রধান বিষয়বস্তু ছিল খাদ্যদ্রব্য সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ধরা-ছোঁয়ার বাইরে। চতুর্দিকে কেবল ঘাটতি, বাজার সুবিধাভোগীদের হাতে স্বজনপ্রীতি, সরকারি কর্মচারীদের দুর্নীতি, বেকারত্বের পাহাড়, গুম, ধরপাকড়, পুলিশের অত্যাচার, দায়িত্বহীন সরকার, সংবাদপত্রের মুখবদ্ধ ইত্যাদি। রব ঘোষণা করল, আওয়ামী লীগাররা পাকিস্তানিদের চাইতে অনেক বেশি জঘন্য আর দুর্নীতিবাজ। মুজিবের উদ্দেশ্যে রব বলল, আপনি আমাদের ব্যাপরীয় ধরপাকড় করছেন আর উৎপীড়নের সকল যন্ত্রপাতি আমাদের বিরুদ্ধে ব্যবহার করছেন। আপনি আপনার বক্তৃতায় অস্ত্রের কথা বলছেন। আপনি কি কোনোদিন কোনো বন্দুক চালিয়ে দেখেছেন? আমরা জানি সত্যিকার অস্ত্র কিভাবে চালাতে হয়। তারপর দুর্নীতিবাজ মন্ত্রিপরিষদ আর সরকারি কর্মচারীদের বাতিল করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব করা হলো। রব মুজিবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলে, সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে না, কিন্তু আপনি যদি তাদের উপর চাপ সৃষ্টি করেন তাহলে তারা আপনার এবং আপনার শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। বাস্তবতার চাকা যেন উল্টো দিকে ঘুরে গেল। যে শেখ মুজিব
18 মাস আগে পাকিস্তান সরকারের শোষণ আর নির্যাতনের বিরুদ্ধে অভিযোগের বাণ ছোড়েন, সেই অভিযোগের বাণ আজ মুজিবের বিরুদ্ধে বুমেরাংয়ের মতো ফিরে এলো। এবার জনতার হয়ে সেই সুর তুলল আব্দুর রব। শেখ মুজিবের জন্য এই অবস্থা সত্যিই দুঃখজনক। লন্ডনে গল ব্লাডারে অপারেশনের পর মুজিব আবার দেশে ফিরে এসেছেন। শারীরিক অবসাদ এখনো পুরোপুরি কাটেনি, অথচ তার উপর পল্টনে প্রকাশ্যে ওই মানবিক অশান্তির আয়োজন। সব মিলিয়ে তার সত্তায় এক বিরাট ঝাঁকুনির সৃষ্টি হলো। কিন্তু মুজিবের মাঝে অনুশোচনার কোনো লক্ষণ দেখা গেল না। নিজের উপর থেকে সকল দোষ তার সহচরদের উপর ঠেলে দিলেন। তিনি ঘোষণা করলেন, আমি জনগণের সঙ্গে আছি। প্রথমবারের মতো পার্টির লোকদের উপর তিনি চড়াও হলেন। চোরাই কারবার, স্বজনপ্রীতি আর দুর্নীতির অভিযোগে ডিসমিস করলেন সংসদের 19 জন সদস্যকে। শাসক গোষ্ঠীর মধ্যে এ ধরনের পরিশোধন প্রক্রিয়া জনগণের মনে আশার সঞ্চার করল। মুজিব ঘোষণা দিলেন, আমি কাউকে ছাড়ব না, যে কোনো অপরাধীর বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা গ্রহণ করব। মুজিবের মাঝে এ পুরনো গতিশীলতা দেখে সকলেই মনে প্রাণে বিশ্বাস করলো যে এই সুযোগে মুজিব জনগণের বিশ্বাস আবারও ফিরে পাবেন। একজন বাঙালি সাংবাদিক আমাকে বলল, নেতা সবকিছু ঠিকঠাক করে ফেলবেন, এবার তাহলে তামাশাটা দেখো। এটা হবে তার আর একটা মিথ্যা প্রতিশ্রুতি। পরবর্তী ঘটনাবলী মুজিব পতনের নব অধ্যায়ের সূচনা করল। শুরু হলো রাজনৈতিক চমৎকারিত্ব প্রদর্শনের পালা। তিনি একের পর এক জনগণের মৌলিক অধিকারসমূহ খর্ব করতে শুরু করলেন। সাংবিধানিক নিয়মকানুন, আইনের শাসন, বাক স্বাধীনতা, মতামতের অধিকার, সুযোগের সমতা ইত্যাদি সবই বিলুপ্ত হয়ে গেল। কায়েম হলো দুঃশাসনের চরম পরাকাষ্ঠা। স্বাধীনতার পর জাতিসংঘের ঢাকাস্থ রিলিফ অপারেশনের আন্তর্জাতিক প্রতিষ্ঠান আনরোডের পরিচালিত দেশব্যাপী সাহায্য কর্মসূচি দেশটিকে বাঁচিয়ে রাখতে অভূতপূর্ব ভূমিকা পালন করছিল। আনরোডের খাদ্য সরবরাহ আর বিতরণ ব্যবস্থায় সুসংগঠিত পরিকল্পনার কারণে বাংলাদেশের মানুষ না খেয়ে মরতে পারেনি। 1972 সালের গ্রীষ্মকাল। শেখ মুজিবের সবকিছুই যেন উলটপালট হয়ে যাচ্ছিল। চাল ডালের দাম হঠাৎ করে দ্বিগুণ হয়ে গেল। শেখ মুজিব যুদ্ধের ফলশ্রুতি বলে পরিস্থিতিকে ধামাচাপা দিতে চাইলেন, কিন্তু ব্যবসায়ীদের কারসাজিতে তেল, নুন, সাবান থেকে শুরু করে সকল নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দাম বুভুক্ষু মানুষের নাগালের বাইরের কথা তো আর এত সহজে চাপিয়ে রাখা যায় না। দেশটা দুর্ভিক্ষের করাল গ্রাসে নিপতিত হল। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি জনমনে নিদারুণ বিভীষিকার ছায়াপাত করল। সশস্ত্র সন্ত্রাস সৃষ্টিকারী দলের হিংসাত্মক কর্মকাণ্ড, হত্যা, লুটতরাজ ইত্যাদিতে চতুর্দিক থমথমে হয়ে উঠল। মন্ত্রিপরিষদ আর সরকারি আমলাদের পরামর্শক্রমে প্রধানমন্ত্রী 10 দিনের মধ্যে বেআইনি অস্ত্রশস্ত্র সারেন্ডার করার নির্দেশ দিলেন। মানব দেবতার বৃষ্টি হবার নির্দেশ দানের মতো এবারের বেআইনি অস্ত্র জমা দেওয়ার নির্দেশও দারুণভাবে ব্যর্থতায় পর্যবসিত হলো। সময়সীমা বাড়ানো হলো। টাঙ্গাইলের কাদের সিদ্দিকী ও তার বাহিনী আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ ও মুজিবের আনুগত্য স্বীকার করল। শেষ পর্যন্ত মাত্র 30,000 বিভিন্ন ধরনের অস্ত্র জমা পড়ল, যদিও ধারণা করা হয়েছিল লক্ষাধিক অস্ত্রের। শেখ মুজিব এবং তার পরবর্তী খন্দকার মোশতাক আর জেনারেল জিয়াউর রহমান কেউই বাকি অস্ত্রের সন্ধান করতে পারেননি। 1972 সালে 24শে জানুয়ারি কোলাবরেটর আইন পাশ করা হলো। উদ্দেশ্য ছিল 1971 সালে 9 মাসব্যাপী পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ চলাকালীন যারা তাদের সক্রিয় সহযোগিতার নামে দালালি করেছে তাদেরকে শাস্তি প্রদান করা। এ আইনও দেশে গোলযোগ আর গণমানুষের হয়রানির হাতিয়ারে পরিণত হলো। বহু সক্রিয় হানাদার বাহিনীর দালালও গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পেল। অন্যদিকে বহু নির্দোষ ব্যক্তি ও ক্ষমতাসীনদের ব্যক্তিগত রোষানলের পরে সর্বস্ব হারাতে হয়েছিল। এমনকি কোর্টে দালালির অভিযোগে রাজাকার, আল-বদর ইত্যাদিদের বিচার ও দণ্ডাদেশ প্রদান করা হতো। সে কোর্টে হাকিম নিয়োজিত হয়েছিলেন রাজাকার সর্দার। সম্পূর্ণ বিষয়টি ন্যায় বিচারের অভিনয় বিশেষ হয়ে দাঁড়িয়েছিল। সরকার শেষ পর্যন্ত এ অভিযানের সমাপ্তি টানলেন, কিন্তু ততক্ষণে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা চরমে পৌঁছে গেছে। এবার এলো মজুতদার আর চোরাচালানিদের বিরুদ্ধে অভিযান। ব্যবস্থা নেওয়া হলো। বিভিন্ন ধরনের লোক দেখানো গোছের কাজ হলো না কিছুই। রুই কাতলারা দিব্যি রয়ে গেলেন। কিছু চুনোপুটি কেবল আটকা পড়েছিল অভিযানের জালে। অবশ্য ওই রুই কাতলারও শাসক চক্র আওয়ামী লীগেরই অবিচ্ছেদ্য অংশ ছিল। দুর্নীতি কেবল বাংলাদেশেই বিরাজমান কথাটি ঠিক নয়, তবে যে হারে এবং গতিতে দেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল তা সত্যিই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। দেশটির সবকিছু নতুনভাবে শুরু হচ্ছিল বলে দুর্নীতির সুযোগও ছিল অপরিসীম। ওই সকল দুর্নীতির উদাহরণ দিতে গেলে প্রচুর বইয়ের সৃষ্টি হয়ে যাবে।
ছোটখাটো দোকানও থেকে বিজনেস ম্যাগনেট আর ছোট কর্মচারী থেকে সর্বোচ্চ কর্তা ব্যক্তি পর্যন্ত কেউ বাদ গেল না। যে যেভাবে পারল লুটে পুটে রাতারাতি মহাসম্পদশালী হওয়ার যুদ্ধে অবতীর্ণ হয়ে গেল। দুর্নীতি কেবল আওয়ামী লীগের সরকারি আমলা আর কূটনীতিকদের মধ্যেই সীমিত রইল না, তারা সেজন্য যার যার সুবিধা মতো নেটওয়ার্কও সৃষ্টি করে নিল। কেউ তার আত্মীয় স্বজনের নামে কার্যসিদ্ধি করছিলেন, কেউ বা আবার পরিষ্কার নিজের নামে। দেশটাকে শেখ মুজিব নিজের ব্যক্তিগত সম্পদ বলে মনে করতেন, সুতরাং টাকা বানানো তার দরকার ছিল না। তার লোভ ছিল ক্ষমতার প্রতি। তার ছেলে শেখ কামাল আর তার ছোট ভাই টাকার ব্যাপারে পিছিয়ে ছিল না। বিনিয়োগবিহীন ব্যবসায়িক অংশীদারত্বে শেখ কামাল বেশ এগিয়ে ছিল। মুজিবের ছোট ভাই বহু সংখ্যক বার্জ ও অন্যান্য নৌযানের মাধ্যমে প্রভুত্ব অর্থের অধিকারী হয়ে গেলেন। এদিকে একদল জুটে গেল যারা কেবল পরিচয় বিক্রি করে ভালো রোজগারের বন্দোবস্ত করে নিয়েছিল। তাদের কাজ ছিল কোনো একটা টুকিটাকি কাজকর্ম করিয়ে দেয়া কিংবা খদ্দেরকে শাসক চক্রের সঙ্গে সংশ্লিষ্ট লোকদের সাথে পরিচয় করিয়ে দেয়া। আমার এক বাঙালি বন্ধু এখনো আমাকে বলে, তুমি যদি উন্নতির সিঁড়ি পেতে চাও তাহলে তোমাকে দান খয়রাত করতে হবে। সরকারি দুর্নীতির মধ্যে দেশের খাদ্যদ্রব্য আর পাট ভারতে পাচারকরণ ভয়ানক আকার ধারণ করেছিল। এই ব্যবস্থাটি দেশ স্বাধীন হবার পূর্ব থেকেই চলে আসছিল। মুজিব হত্যার পরে সরকার নিজেই বলেছিল যে স্বাধীনতার গত ৩.৫ বছরে দেশের সীমান্ত দিয়ে কমপক্ষে ৬,০০০ কোটি টাকার মূল্যের দ্রব্য সামগ্রী ভারতে পাচার হয়ে গেছে। দেশের পাচারকৃত ওই দ্রব্য সামগ্রীর মধ্যে পাট, খাদ্যশস্য এবং বিদেশ থেকে আমদানি করা মালামাল রয়েছে। চোরাচালানকৃত সরকারি হিসেবে ৬,০০০ কোটি টাকার সঙ্গে অবশ্যই বৈদেশিক মুদ্রায় কালোবাজারের মাধ্যমে দেশের বাইরে চলে যাওয়া বিরাট অঙ্কের টাকা এবং চাল, চিনি, সিমেন্ট ও অন্যান্য দ্রব্যের বড় বড় কেনাকাটার কমিশনের টাকাও যোগ দিতে হবে। এভাবে দেখা যাবে যে বাংলাদেশের দুর্নীতির পরিমণ্ডল জ্ঞাতসারে সকল দেশের সবকিছুকেই ছাড়িয়ে গিয়েছিল। একটি শিশু রাষ্ট্রের জন্মলগ্নে জাতীয় সম্পদের বিনাশ সাধন দেশটিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। বাংলাদেশেরও হয়েছিল ঠিক সেই মরণাপন্ন অবস্থা। $২০০ কোটি পরিমাণ আন্তর্জাতিক সাহায্য দেশে আসার পরও ১৯৭৩ সালের শেষের দিকে দেশটি দেউলিয়া হয়ে গেল। পরিতাপের বিষয় এই যে মুজিব হত্যার পরেও কেউ এই রক্তক্ষরণরূপী সম্পদের বিনাশ সাধন রোধ করতে পারল না। শেখ মুজিবের নির্বোধ ব্যক্তিত্বহীন চাটুকারের অভাব ছিল না। মুজিবের পরামর্শদাতা ও মন্ত্রীদের মধ্যেই জঘন্যতম চাটুকারেরা ছিল। পরামর্শদাতাদের মধ্যে তুফাইল আর শেখ ফজলুল হক মনি ছিল অগ্রগামী। মন্ত্রীদের মধ্যে সবচেয়ে খ্যাতনামা ছিল তাহির উদ্দিন ঠাকুর। ঠাকুর ইনফরমেশন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত ছিলেন। ঠাকুর কর্তৃক ঢাকা বিমানবন্দরে শেখ মুজিবের পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণের দৃশ্য বাংলাদেশ টিভি দর্শকদের উপহার দেয়। দুঃখজনক হলেও সত্যি, সেদিন অবাক বিস্ময়ে জাতি মন্ত্রীদের ব্যক্তিত্ব আর গদিলিপসার কাণ্ডকারখানা অবলোকন করেছিল। অবশ্য মুজিব তা খুব পছন্দ করতেন, গর্বিত হতেন বৈকি। তাজউদ্দিন আহমেদ আর জেনারেল উসমানী এ সকল অকর্মণ্যতা আর অব্যবস্থার প্রতি আস্থাশীল ছিল না। তাজউদ্দিন তো এক পর্যায়ে প্রকাশ্যে সরকারের সমালোচনা করেই ফেললেন। মন্ত্রিত্ব থেকে সরে পড়তে হলো তাকে। জেনারেল উসমানীও সরে দাঁড়ালেন সরকারের মন্ত্রিত্ব থেকে। কিন্তু অন্যান্যরা শেখ মুজিবকে ছেড়ে গেল না। অবশ্য পদোন্নতি আর গদির নেশা এর পেছনে কাজ করেছিল। মুজিব তার পার্টি আওয়ামী লীগের দ্বারাই কোণঠাসা হতে বাধ্য হলেন। ১৯৭২ সালে জানুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে তিনি সব জায়গায় তার দলীয় লোকদেরকে বসিয়ে দিলেন। উদ্দেশ্য ছিল তাদের মধ্যে দুদিকের যোগাযোগই রক্ষা করা। কিন্তু তাদের অতিমাত্রায় সাহেবিতে যোগাযোগের একটি পন্থা অচল হয়ে গেল। মুজিব চতুর্দিক থেকে কেবল জনগণের দুর্দশার কথাই শুনছিলেন। জিজ্ঞাসা করা হলে তার চাটুকারেরা বেমালুম অস্বীকার করে বলতো, এসবই দুষ্ট লোক আর রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অংশবিশেষ। এভাবে পুরাকালের গ্রিক দেবতাদের মতো ওরা তাকে পাগল বানিয়ে ধ্বংস করে দিল। অধ্যায় ৪, মুজিবের মিলিটারি ভীতি। পাকিস্তান সেনাবাহিনীর মতো আমরা একটা দানবের সৃষ্টি করতে চাই না। শেখ মুজিবুর রহমান। ১৯৭৩ সাল, মুজিব শাসনের দ্বিতীয় বছর। শেখ মুজিবের জন্য বেশ কিছু অশুভ লক্ষণ নিয়ে বছরটির যাত্রা শুরু। তার শাসনের প্রথম বছরটি একটিমাত্র সোনালী সাফল্যের দাবিদার, আর তা হচ্ছে বাংলাদেশের প্রথম সংবিধান। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে শেখ মুজিবের চিন্তার ফসল এ মহত্তম জাতীয় দলিল জাতীয় সংসদে পাশ হয়ে গেল।
সুনিপুণ হস্তলিখিত সংবিধানে শেখ মুজিব সই করলেন 1972 সালের ডিসেম্বরের মাঝামাঝি। অনেক অশুভের মাঝে এ ছিল এক শুভ অবদান, গর্ব করার মতো এক জাতীয় দলিল। নিজ হাতে সম্পন্ন এ মহৎ কর্মের জন্যে শেখ মুজিব অবশ্যই গর্বিত। পরবর্তী সাংবিধানিক পদক্ষেপ হিসেবে তিনি 1973 সালের 7ই মার্চ তারিখে নির্বাচনের দিন ধার্য করলেন। এটা বঙ্গবন্ধু এবং বাংলাদেশ উভয়ের জন্যই সুসময় হওয়া উচিত ছিল। কিন্তু হঠাৎ করেই যেন নববর্ষের শুভ দিনে ঢাকার রাজপথে এক অবিশ্বাস্য হিংসাত্মক ঘটনা সংঘটিত হলো। খুলনা আর বন্দরনগরী চট্টগ্রামেও উশৃঙ্খল ছাত্র জনতা একই ঘটনা ঘটালো। ছাত্র জনতা মিলে ওই তিনটি প্রধান শহরে মুজিব শাসনের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ল। ঘটনার সূত্রপাত হয় ভিয়েতনামের যুদ্ধে যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী কার্যকলাপের বিরুদ্ধে। ঢাকার ছাত্ররা সেদিন হ্যানয় শহরে যুক্তরাষ্ট্রের বোমাবাজির বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের ইনফরমেশন সেন্টার ও লাইব্রেরির বাইরে এক বিরাট জনতা সমাবেশ। জনতা ক্রোধান্বিত হলেও শান্তি ভঙ্গের কোনো লক্ষণ পরিদৃষ্ট হয়নি। সকলেই ভাবছিল ছাত্ররা তাদের প্রতিবাদ জ্ঞাপন করে সরে পড়বে। হঠাৎ করে কারো উস্কানিতে ছাত্ররা ওই বিল্ডিংটি আক্রমণ করে আর মুহূর্তের মধ্যে ছাত্র পুলিশ সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে নিহত হয় 2 জন ছাত্র আর 6 জন হয় আহত। ওই ঘটনাটি শেখ মুজিবের জন্য বিপর্যয়ের বার্তা বয়ে আনে। ওই তো সেদিন শেখ মুজিব নিজেও ছাত্রনেতা হিসেবে জনগণের মনের কথা নিজ কণ্ঠে প্রতিধ্বনিত করে পাকিস্তানি মিলিটারি সরকারের তখ্ত কাঁপিয়ে দিয়েছিলেন। পরিশেষে ওই সামরিক সরকারের হিংস্র থাবার নাগপাশ থেকে পরিপূর্ণ মুক্তি এলো তারই পিঠে ভর দিয়ে। অথচ কি আশ্চর্য, বাংলাদেশ প্রতিষ্ঠার 1 বছর যেতে না যেতেই ঢাকায় শেখ মুজিবের পুলিশের গুলিতে প্রাণ দিতে হলো ছাত্রদের। ঘটনাটি তাৎপর্য আর গুরুত্বে ভরে ওঠে। স্বাধীনতার পর এ ধরনের রক্তক্ষয়ী ঘটনা আর এদেশে ঘটেনি। অবশ্য বামপন্থী ছাত্রনেতা আব্দুর রব মাত্র 4 মাস আগে শেখ মুজিবের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছিল। মুজিব সেই অভিযোগ রাজনৈতিক চমক বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এ বিদ্রোহ, রক্তপাত, রাজপথে গুলি এসব ঘটনা তিনি কিভাবে উড়িয়ে দেবেন? বামপন্থী ছাত্রদল দেশব্যাপী হরতালের আহ্বান জানালো। শেখ মুজিব হরতালের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করলেন। একদিকে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে ওই রক্তপাতজনিত সমালোচনার পথ বন্ধ করলেন। অন্যদিকে পরিষ্কার ভাষায় সোভিয়েত ইউনিয়নের চর নামে আখ্যায়িত করে তার দলীয় জনগণকে প্রতিপক্ষের বিরুদ্ধে উস্কিয়ে দিলেন। ফল হলো বেশ চমৎকার। কয়েক ঘন্টার মধ্যে বাঁশের খুঁটি আর কাস্তে হাতে লক্ষাধিক গ্রামবাসী আওয়ামী লীগারদের সাথে জড়ো হয়ে প্রথমে ছাত্রাবাস এবং পরে রাজপথ থেকে বামপন্থীদেরকে ছিন্ন ভিন্ন করে দিল। হরতালের আয়োজন এমনভাবে বানচাল করে দেওয়া হলো যে শেষ নাগাদ বর্ষিয়ান জননেতা মাওলানা ভাসানী তার আহত প্রতিবাদ সভায় ভঙ্গ দিয়ে নিজ গ্রামের বাড়িতে নিরাপদে পালিয়ে বাঁচেন। দিনটির ঘটনাবলীর 2টি গুরুত্বপূর্ণ দিক পরিষ্কারভাবে ফুটে ওঠে। প্রথমটি, মুজিবের প্রতিপক্ষের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে সম্মুখ সমরে তাকে পরাভূত করা কখনো সম্ভব নয়। এ ধরনের ধারণা অবশ্য শেখ মুজিবের জন্য মারাত্মক ফলশ্রুতির ইঙ্গিতবহ ছিল। শেখ মুজিবকে গদিচ্যুত না করে হত্যা করা হলো কেন? প্রশ্ন করা হলে মেজর রশিদ বলল, অন্য কোনো পন্থা খোলা ছিল না। তিনি ছিলেন অঘটন ঘটনপটীয়সী। সুযোগ দেয়া হলেই বিপদের ঘনঘটা আমাদের উপরই নিপতিত হতো। দ্বিতীয়টি ছিল শেখ মুজিবের জন্য অত্যন্ত সুখকর। প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তি পরীক্ষায় সফলকাম হয়ে 3 মাস পরে জাতীয় সংসদ নির্বাচনেও বিরাট বিজয় লাভ করেন। তার আওয়ামী লীগ জাতীয় সংসদে 315টি আসনের মধ্যে 360টি আসন লাভ করেন। অবশ্য নির্বাচনে ক্ষমতাসীন সরকারি দলের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগও রয়েছে অনেক। সুবিধাবাদী চতুর রাজনীতিবিদ মাওলানা ভাসানী প্রথমে শেখ মুজিবের বিরোধিতা করলেও নির্বাচনের পর চুপিসারে সরকারের পিছু নেন এবং নির্বাচনের ফলাফলের উপর মন্তব্য করতে গিয়ে বলেন, নির্বাচনের ফলাফল বাংলাদেশে অবিমিশ্র সমাজতন্ত্র কায়েমের ইঙ্গিতবহ। সম্ভবত শেখ মুজিব নির্বাচনের ফলাফলকে তার নিজের বিজয় এবং তার নীতির প্রতি জনগণের সমর্থন বলে মনে করলেন। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে মুজিব বলছিলেন, নির্বাচনের ফলাফল প্রমাণ করে যে আমি আমার জনগণকে যতটা ভালোবাসি তারাও আমাকে ততটাই ভালোবাসে। সুতরাং দেশ পুনর্গঠনের প্রশ্নে আর আওয়ামী লীগারদের মনে কাটা হয়ে রইল না। বরং শেখ মুজিব আর তার আওয়ামী লীগারগণ নির্বাচনে বিজয়ের মাঝে যেন তারা তাদের পূর্বকর্মে ফিরে যাবার লাইসেন্স পেলেন। শুরু হলো পূর্ব নৃত্যের তালে তালে ভুকানাঙ্গা মানুষের শ্রুতিকটু নুপুরের ঝঙ্কার। নির্বাচনের অনেকগুলো দিকের মধ্যে
একটা গুরুত্বপূর্ণ দিক ছিল সেনাবাহিনীর ভোটদানের নমুনা জরিপ। অবশ্য তা প্রকাশ করা হয়নি, কিন্তু শেখ মুজিব আর তার উপদেষ্টাগণ সযত্নে তা লক্ষ্য করেন। বিষয়টি আওয়ামী লীগ সরকারকে বিব্রত করে তোলে। এ কারণে যে মিলিটারি ক্যান্টনমেন্টগুলোতে রক্ষিত হিসেবে দেখা যায়, মুজিবের আওয়ামী লীগ প্রার্থীদের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। মুজিব হত্যার পর জেনারেল জিয়া আর ব্রিগেডিয়ার মঞ্জুর আমাকে বলেছিলেন যে সৈন্যরা নির্বাচনে ৮০%-এরও কিছু বেশি ভোট আওয়ামী লীগের বিরুদ্ধে প্রদান করেছিল। ওই সকল সৈনিকদের অধিকাংশই ছিল স্বাধীনতা সংগ্রামের প্রথম সারির বীর সেনা। সে সময় মুজিব ছিলেন দেশ ও জাতির জনক আর তাদের অনুপ্রেরণার উৎস। মাত্র ১৫ মাসের ব্যবধানে তারা আজ মুজিবের বিরুদ্ধে বৃহত্তম একক সংগঠন হিসেবে গড়ে উঠেছে। পরে আমি এ বিদ্রোহের কারণগুলো মেজর ফারুক, মেজর রশিদ, ব্রিগেডিয়ার মঞ্জুর, জেনারেল জিয়াউর রহমান এবং আরও কিছু অফিসার ও জওয়ানের কাছ থেকে জেনে নিয়েছিলাম। শেখ মুজিবের হত্যার পর ১১ ডিসেম্বর ১৯৭৫ সালে ঢাকায় এক সাক্ষাৎকারে জেনারেল জিয়া আমাকে বলেছিলেন, আমরা সত্যিকার অর্থে কোনো সেনাবাহিনী ছিলাম না। কাগজপত্রে আমাদের কোনো অস্তিত্বই ছিল না। সেনাবাহিনীর জন্য আইনগত কোনো ভিত্তি ছিল না। ডেভেলপ অর্গানাইজেশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট বলে কোনো জিনিস ছিল না। সবই ছিল অ্যাডহক। সেনাবাহিনী বেতন পেত কারণ শেখ মুজিব তা দিতে বলেছিলেন। মুজিবের মুখের কথার উপর আমাদের অস্তিত্ব নির্ভরশীল ছিল। আমাদের ছেলেরা নরকের যাতনায় ভুগছিল, কিন্তু মুখ ফুটে কোনো অভিযোগ করেনি, কারণ এরা দেশের সেবায় নিয়োজিত ছিল এবং এরা প্রয়োজনে যে কোনো উৎসর্গ করতে প্রস্তুত ছিল। একই দিনে ব্রিগেডিয়ার মঞ্জুর, জিয়ার চিফ অব জেনারেল স্টাফ আমাকে বলেছিল, এদেশের সেনাবাহিনী একটা স্বেচ্ছাসেবক দলের মতো। আমাদের অফিসার এবং জওয়ানেরা সৈনিক হিসেবে তাদের ভবিষ্যৎ গড়তে চায় বলে তাদেরকে স্বেচ্ছাসেবক হিসেবেই কাজ করতে হচ্ছে। বিনিময়ে তারা কি পেয়েছে? প্রত্যেকেই এরা হতভাগ্য, এদের খাবার নেই, তাদের কোনো প্রশাসন নেই, অস্ত্রশস্ত্র নেই। তুমি অবাক হবে, তাদের জার্সি নেই, গায়ের কোট নেই, পায়ে দেবার বুট পর্যন্ত নেই। শীতের রাতে তাদেরকে কম্বল গায়ে দিয়ে পাহারা দিতে হয়। আমাদের অনেক সিপাহী এখনো লুঙ্গি পরে কাজ করছে, তাদের কোনো ইউনিফর্ম নেই। তদুপরি তাদের উপর হয়রানি। মঞ্জুর দুঃখ করে বলল, পুলিশ আমাদের লোকদেরকে পিটাতো। পাকিস্তান থেকে প্রত্যাগত সরকারি আমলারা সেনাবাহিনীকে ঘৃণার চোখে দেখত। একবার আমাদের কিছু ছেলেকে মেরে ফেলা হলো। আমরা মুজিবের কাছে গেলাম। মুজিব কথা দিলেন তিনি ব্যাপারটি দেখবেন। পরের দিনে আমাদের জানালেন যে আমাদের ছেলেরা কোলাবরেটর ছিল বলে তাদেরকে মেরে ফেলা হয়েছে। মঞ্জুরের মতে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য মুজিব সকল পন্থাই ব্যবহার করেছিলেন। তিনি কাউকে তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এমন সন্দেহ হলেই সেখানে ভাঙন ধরিয়ে দিতেন। একমাত্র মুজিবই সেনাবাহিনীতে ভাঙন ধরিয়ে একে টুকরো টুকরো করে ফেলেছিলেন। জেনারেল জিয়া, মঞ্জুর এবং আরও অনেক অফিসারের সঙ্গে আলাপ করে আমার ধারণা জন্মালো যে শেখ মুজিব তার দ্বিতীয় ছেলে জামালকে সেনাবাহিনীর উচ্চ পদের জন্য তৈরি করছিলেন। মঞ্জুর জানালেন যে মুজিব জামালকে আর্মিতে ঢুকিয়ে উপযুক্ত প্রশিক্ষণের জন্য ইউগোস্লাভ মিলিটারি একাডেমিতে পাঠিয়ে দেন। জামাল ওখানকার পড়াশোনায় সম্ভবত কুলিয়ে উঠতে না পেরে মুজিবকে দারুণভাবে হতাশ করে ঢাকায় ফিরে আসে। এরপর তখন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল শফিউল্লাহ টেলিফোনে বললেন তিনি যেন জামালকে হ্যান্ডসার্টে ক্যাডেট হিসেবে পাঠানোর ব্যবস্থা করেন। এতে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। প্রথম কারণ, স্যান্ডহার্স্টের ক্যাডেটদের বহু পরীক্ষা-নিরীক্ষা ও নিয়মকানুন পালন সাপেক্ষে বাছাই করা হয়, আর সেখানে জামালের চাইতে অনেক মেধাবী ও অধিকতর যোগ্য প্রার্থীও ছিল। ফলে এটা ধারণা করা হয়েছিল যে ব্রিটেনের প্রিমিয়ার মিলিটারি একাডেমি জামালকে যোগ্য বলে বিবেচনা করবে না। কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রীর অনুরোধ বিবেচনা করে তারা ৬,০০০ পাউন্ড প্রশিক্ষণ ফি সহ বিশেষ ব্যবস্থায় জামালকে গ্রহণ করতে রাজি হলেন। মঞ্জুর মতে ওই টাকা অর্থ মন্ত্রণালয়ের অজ্ঞাতে বিশেষ আর্মি চ্যানেলে গোপনীয়ভাবে স্যান্ডহার্স্টে পাঠানো হয়েছিল। জামাল ছিল একজন সম্ভ্রমশীল, ভদ্র ও সুশীল তরুণ। তার ব্যক্তিত্ব ছিল পছন্দ করার মতো। মাত্র কিছুদিন হলো সে স্যান্ডহার্স্ট থেকে প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছে। এরই মধ্যে বিয়েটা সম্পন্ন হয়েছে। বিয়ের মাত্র ১ মাসের মধ্যেই শেখ মুজিব ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে জামাল ও মেজরদের বন্দুকের শিকার হলো। মিলিটারি সবকিছুতে শেখ মুজিবের দারুণ ঘৃণা জন্মে গিয়েছিল। তিনি ২ মিলিটারি একনায়ক কর্তৃক চরমভাবে নির্যাতিত হয়েছিলেন। তারা হচ্ছেন ফিল্ড মার্শাল আইয়ুব খান ও জেনারেল ইয়াহিয়া খান। আইয়ুব খান ১৯৫৮ সালের ৭ই অক্টোবর ক্ষমতা দখল করেন এবং ওই একই দিনে শেখ মুজিবকেও গ্রেফতার করেন। আইয়ুবের পরবর্তী ১০.৫ বছরব্যাপী একনায়কতন্ত্রের পুরো সময়টা মুজিব জেলের নির্জন প্রকোষ্ঠে কাটিয়ে দিলেন। পরে ১৯৬৮ সালে রাজনৈতিক কার্যকলাপের জন্য পুনরায় মুজিবকে ডিটেনশন দেয়া হয়
এবং ঢাকায় কুখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে প্রধান আসামির অভিযোগে অভিযুক্ত করা হয়। তদানীন্তন পূর্ব পাকিস্তানকে ভারতের সঙ্গে একীভূত করার ষড়যন্ত্রে লিপ্ত বলে মুজিবের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এ অভিযোগ ছিল মৃত্যুদণ্ডের অভিযোগ। কিন্তু আইয়ুবের বিরুদ্ধে দেশব্যাপী গণ-অভ্যুত্থানের প্রচণ্ড চাপের কারণে মুজিব ওই যাত্রায় ফাঁসি থেকে রেহাই পান। 1968 সালে আইয়ুব বাধ্য হলেন তার বিরুদ্ধে অভিযোগ স্থগিত রাখতে মুজিবকে ডেকে নিলেন কনফারেন্স টেবিলে। 1971 সাল ভয়ঙ্কর মুক্তির লড়াই শুরু হয়ে গেছে। ইয়াহিয়া খান মুজিবকে বন্দী করে নিয়ে গেল তার দেশে। মুজিব প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চললেন। একটি বিশেষ সামরিক আদালতে তাকে দেশদ্রোহিতার অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হলো। মুজিবের প্রিজন সেলের পাশে একটা কবর খনন করা হলো। মুজিব কবর দেখে দেখে জীবনের শেষ মুহূর্তটির প্রতীক্ষার প্রহর গুনছেন। পরম সৌভাগ্যের খবর, ওই রাতেই যুদ্ধবিরতি ঘোষিত হলো। মুজিবের প্রতি জেলারের মায়া হলো। জেলার জানতে পারল যে ইয়াহিয়া খানের পদত্যাগ অত্যাসন্ন। দেরি না করে চুপি চুপি মুজিবকে তার ব্যক্তিগত কোয়ার্টারে নিয়ে গেল। মুজিবকে সেই মায়াময় জেলার তার নিজ ঘরে দুদিন লুকিয়ে রাখল। অন্যদিকে জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের স্থলাভিষিক্ত হলেন। ভুট্টোকে শেখ মুজিবের ফাঁসির আদেশ কার্যকর করতে অনুরোধ করা হলে তিনি তার অস্বীকার করলেন। 2 সপ্তাহ পরেই মুজিব মুক্তি পেয়ে লন্ডন হয়ে দেশে ফিরে আনেন। যে তাকে জীবন বাঁচিয়েছিল সে জেলারকে মুজিব কখনো ভোলেননি। 1974 সালের জুন মাসে ভুট্টো ঢাকায় এলে মুজিব ওই লোকটিকে তার ব্যক্তিগত অতিথি হিসেবে দাওয়াত করেছিলেন। মুজিব সেনাবাহিনীর প্রতি ঘৃণা নিয়ে কবরে গেলেন। শেখ মুজিবের মন্ত্রীবর্গ ও অন্যান্য সিনিয়র আওয়ামী লীগাররাও সেনাবাহিনীর প্রতি একই ধারণা পোষণ করত। এই সেনাবাহিনীর লোকেরা নিজের জীবন বিপন্ন করে যখন যুদ্ধক্ষেত্রে ব্যস্ত, তখন আওয়ামী লীগাররা নিরাপদে কলকাতায় বসে দিন কাটাচ্ছিল। মুজিবের বোঝা উচিত ছিল যে এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধদের সাথে এক নতুন দেশ জন্মের পেছনে সক্রিয় ভূমিকা পালন করেছিল। কিন্তু সেনাবাহিনী অন্যান্য মুক্তিযোদ্ধাদের ন্যায় ক্ষমতা চায়নি। মুজিবের প্রতি পরিপূর্ণ আনুগত্য তারা দেখিয়ে আসছিল। মুজিব আর তার মন্ত্রীবর্গ সেনাবাহিনীর ভূমিকা সম্বন্ধে উদাসীন হয়ে পড়েন। দেশ পরিচালনার দায়িত্ব ভার নেয়ার পরে 1 মাস যেতে না যেতেই তিনি ভারতের সঙ্গে 25 বছর মেয়াদী এক মৈত্রী ও পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য ভারতের সহযোগিতা কামনা করা হয়েছিল। সুতরাং ওই চুক্তির মাধ্যমে দেশের জন্য একটি কার্যকরী সেনাবাহিনীর প্রয়োজনীয়তা নেই বলেই ধরা হলো। সেনাবাহিনীকে কমিয়ে ফেলা হলো এবং প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ সংক্ষিপ্ত করা হলো। সেনাবাহিনী কেবল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার বাহন হিসেবে পরিগণিত হলো। 1974 সালের ফেব্রুয়ারি মাসে শেখ মুজিব নিজেই আমাকে বলছিলেন যে তিনি একটা শক্তিশালী সেনাবাহিনী গঠনের বিরুদ্ধে। আমরা পাকিস্তান সেনাবাহিনীর মতো একটা দানব সৃষ্টি করতে চাই না। শেখ মুজিব চেয়েছিলেন সেনাবাহিনীকে নিঃশেষ করে দিতে, কিন্তু ঘটনাচক্রে তা আর হয়ে উঠল না। একটা ঘটনার কথা বলি। 1973 সালের অক্টোবর মাস, আরব ইসরায়েল যুদ্ধ চলছে। আরবদের পক্ষে সমর্থনের নিদর্শন স্বরূপ বাংলাদেশ সরকার কিছু একটা দেখানোর জন্য উদ্বিগ্ন হয়ে উঠল। সিদ্ধান্ত হলো মিশরে চাপ পাঠানো হবে। যুদ্ধের সময় অস্ত্র, অর্থ ও অস্ত্রের প্রয়োজন অত্যন্ত বেশি হলেও বাংলাদেশের পক্ষে তা উপহার দেওয়া সম্ভব নয় বিধায় মুজিব বিমান ভর্তি উৎকৃষ্ট মানের বাংলাদেশি চা মিশরে পাঠিয়ে দিলেন। মিশর এ উপহার অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করল। কেবল শেখ মুজিবই নন, অন্য কেউই চিন্তাও করতে পারেনি যে এই উপহার প্রদানের ঘটনাটি পরোক্ষভাবে তার জীবনে বিয়োগান্ত নাটকের অবতারণা করবে। যুদ্ধ শেষ হয়েছে। প্রেসিডেন্ট আনোয়ার সাদাত বাংলাদেশের আন্তরিক উপহারের কথা ভুলেননি। এর পরিবর্তে তিনিও সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশকে একটি চমৎকার উপহার প্রদানের সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন বাংলাদেশের তেমন উল্লেখযোগ্য অস্ত্রশস্ত্র নেই। ওই সময় কায়রোর কাছাকাছি মরুভূমিতে বহু সংখ্যক T-54 ট্যাঙ্ক বহর সাজানো ছিল। প্রেসিডেন্ট সাদাত তা থেকে 30টি ট্যাঙ্ক বাংলাদেশকে উপহার পাঠাবেন বলে স্থির করলেন। 1974 সালের বসন্তকালে ওই প্রস্তাব শেখ মুজিবকে জানানো হলো। এই প্রস্তাব তার মনে ভীতির সঞ্চার করল। তিনি ট্যাঙ্কবহর উপহার হিসেবে গ্রহণ করতে উৎসাহ দেখাতে পারলেন না। সেনাবাহিনীর ব্যাপারে তার চিন্তাভাবনায় এই উপহারকে এক কটাক্ষ বলে মুজিব মনে করলেন। অবশেষে পররাষ্ট্র অধিদপ্তর ও তার মন্ত্রীবর্গ তাকে বোঝাতে সক্ষম হলেন যে আনোয়ার সাদাতের এই শুভেচ্ছা উপহার কোনো বিবেচনাতেই তিনি ফিরিয়ে দিতে পারেন না। 1974 সালের জুলাই মাসে 30টি T-54 ট্যাঙ্ক এবং 400 রাউন্ড ট্যাঙ্কের গোলা বাংলাদেশে এসে পৌঁছায়। ফার্স্ট বেঙ্গল ল্যান্সার্স, বাংলাদেশের একমাত্র সাঁজোয়া রেজিমেন্ট।
ওই রেজিমেন্টের মেজর ফারুক রহমান ট্যাঙ্কগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। মেজর ফারুক তখন সরকারিভাবে রেজিমেন্টের উপ-অধিনায়ক, কিন্তু অস্ত্রশস্ত্রের ব্যাপারে তার চেয়ে বেশি অভিজ্ঞ অন্য কোনো অফিসার ওই রেজিমেন্টে ছিল না, সুতরাং ট্যাঙ্কগুলো কার্যকরীভাবে তার নিয়ন্ত্রণাধীন চলে এলো। এবং 1 বছর পর ফারুক এই ট্যাঙ্কই মুজিবের বাড়িতে নিয়ে যায় এবং তার বিরুদ্ধে ব্যবহার করে, পাল্টে দেয় বাংলাদেশের গতিধারা। কিন্তু তার আগে শেখ মুজিব সেনাবাহিনীর বিকল্প হিসেবে জাতীয় রক্ষী বাহিনী নামে একটি প্যারা মিলিটারি বাহিনী গঠন করে। ওই বাহিনীর সকল সদস্যই মুজিবের ব্যক্তিগত আনুগত্য স্বীকার করে শপথ গ্রহণ করত। এই বাহিনীর নামটা খুব শ্রুতিমধুর হলেও আসলে এই বাহিনী ছিল এক ধরনের প্রাইভেট আর্মির মতো, এবং হিটলারের নাৎসি বাহিনীর সঙ্গে খুব একটা তফাৎ ছিল না এদের। প্রাথমিকভাবে রক্ষী বাহিনীকে পুলিশের সাহায্যকারী শক্তি হিসেবে গঠন করা হয়। মুক্তিবাহিনীর পুরনো সদস্যদের মধ্য থেকে বাছাই করা 8,000 লোক নিয়ে রক্ষী বাহিনীর ভিত্তি স্থাপিত হয়। মুজিবের বিরোধিতা দিন দিন বাড়তে লাগলো। তিনি সেনাবাহিনীর সঠিক বিকল্প হিসেবে রক্ষী বাহিনীর সংখ্যা বাড়িয়ে 25,000 সদস্য উন্নীত করেন। তাদেরকে মিলিটারি ট্রেনিং, আর্মি স্টাইলে পোশাক, স্টিল হেলমেট এবং আধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত করা হয়। এর অফিসার বৃন্দের প্রায় সকলেই ছিল রাজনৈতিকভাবে একই মতাদর্শের সমর্থক। এই বাহিনীকে খোলাখুলিভাবে মুজিব আর আওয়ামী লীগের শত্রু, এমনকি সমালোচকদের নিধনকর্মে ব্যবহার করা হচ্ছিল। একসময় রক্ষী বাহিনী জনসাধারণের মনে প্রকম্পিত সন্ত্রাসের সৃষ্টি করতে সক্ষম হয়। রক্ষী বাহিনী কর্তৃক সংঘটিত হত্যা, খুন আর নির্যাতনের বহু প্রমাণ রয়েছে। 1974 সালের মে মাসে 17 বছরের এক দামাল ছেলের উপর রক্ষী বাহিনী চরম নির্যাতন চালায়। 4 দিন নির্যাতনের পর ছেলেটি লাপাত্তা হয়ে যায়। আইনের আওতা বহির্ভূত কার্যকলাপের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রক্ষী বাহিনীকে দোষী বলে চরম তিরস্কার করে। সুপ্রিম কোর্ট দেখতে পায় যে রক্ষী বাহিনী কোনো আইন, কানুন, নিয়ম, পদ্ধতি ইত্যাদি কিছুই মেনে চলত না। এমনকি গ্রেফতার কিংবা জিজ্ঞাসাবাদের কোনো রেজিস্টারও তাদের ছিল না। কোর্টের তিরস্কারের জবাবে মুজিব এদের ওই সকল কাজে হস্তক্ষেপ না করার জন্য সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করলেন। 1973 সাল, স্বাধীনতার দ্বিতীয় বছর। আওয়ামী লীগের দুর্নীতি, কালোবাজারি, চোরাচালান আর রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে গণ অসন্তোষ রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি করল। মুজিব তার রক্ষী বাহিনী আর সশস্ত্র রাজনৈতিক কর্মীদের দিয়ে তা প্রতিহত করছিলেন। পক্ষে বিপক্ষে চতুর্দিকে কেবল অস্ত্র আর অস্ত্রের ঝনঝনানি। সাধারণ মানুষের মাঝে করুণ নিরাপত্তাহীনতা। ব্রিগেডিয়ার মঞ্জুর তখন যশোহর ব্রিগেড কমান্ডার। তার মতে সে প্রায় 33,000 অস্ত্র এবং প্রায় 38 লাখ গোলা তার অধীনস্থ 6টি জেলা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। 1973 সালের শেষ নাগাদ বাংলাদেশ কেবল রাজনৈতিক হত্যার সংখ্যা 2,000 অতিক্রম করে। শেখ মুজিবের বড় ছেলে শেখ কামাল ছিল অত্যন্ত বদমেজাজি। বাবার মতো সেও বাংলাদেশকে তার ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করত। তার পরিবার বা দলের সমালোচনা বা বিরুদ্ধাচরণকে কামাল রাষ্ট্রদ্রোহিতা বলে মনে করত। শেখ মুজিব হয়তো তার ছেলের কিছু কিছু কাণ্ডকীর্তি পছন্দ করতেন না, কিন্তু তবুও তিনি তাকে মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে বাংলার আকাশে যথেচ্ছা ঘুরে বেড়ানোর স্বাধীনতা দিয়ে রেখেছিলেন। মাওপন্থী সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদার ছিল কামালের জন্য এক বিষধর সাপ। উল্লেখ্য যে এই সিরাজ শিকদার তার দলবল নিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে প্রাণপণ যুদ্ধ করেছে 1971 সালে। কিন্তু স্বাধীন দেশে নীতির প্রশ্নে সিরাজ শিকদার হয়ে গেল শেখ মুজিবের ঘোরতর শত্রু। 1972 সালে সিরাজ শিকদার ও তার অনুসারীরা মিলে মুজিব বিরোধী পোস্টার দিয়ে ঢাকা শহরকে ছেয়ে ফেলে। এবছর স্বাধীনতা দিবসেও তা করা হবে বলে গোয়েন্দা বিভাগ খবর দিল। কামাল তা প্রতিহত করবে বলে সিদ্ধান্ত নিল। 15 ডিসেম্বর 1972 সাল। রাত গভীর হয়ে আসছে। শেখ কামাল তার সঙ্গী সামন্ত নিয়ে একটি মাইক্রোবাসে করে সিরাজ শিকদারের খোঁজে বেরিয়ে পড়ছে। হাতে তাদের স্ট্যান্ড গান আর রাইফেল। ঢাকা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ পুলিশ সুপার মাহবুবের অধীনে একই কাজের জন্য উপর থেকে নির্দেশপ্রাপ্ত হয়েছিল। কামালেরা তা জানত না। শিকার খোঁজের পালায় পথিমধ্যে দুদল সামনাসামনি হয়ে গেল। ওই পুলিশের স্কোয়াডটি সার্জেন্ট কিবরিয়ার নেতৃত্বে একটা টয়োটা গাড়িতে সিরাজ শিকদারের তল্লাশি চালাচ্ছিল। মাইক্রোবাসে অস্ত্রধারী দল দেখতে পেয়ে পুলিশ কারটি তাদের অনুসরণ করতে লাগলো। কিবরিয়া ভাবলো সে শিকদার গ্যাংয়ের সন্ধান পেয়েছে, অন্যদিকে মাইক্রোবাসের কামাল ভাবলো শিকদারের লোকেরা ওই টয়োটাতে রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সামনে এসে একদল অন্য দলের উপর চড়াও হলো। গুলি বিনিময়ের পালায় শেখ কামালের গলায় গুলিবিদ্ধ হলো। সামান্যের জন্য তার শ্বাসনালী রক্ষা পেল। গলার ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলে কামাল মাইক্রোবাস থেকে লাফিয়ে পড়ে চিৎকার করে বলতে লাগলো, আর গুলি ছিল না, আমি কামাল, আমি কামাল। তাদের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কয়েকজন পুলিশ কামালকে পিজি হাসপাতালে নিয়ে গেল। আতঙ্কিত সার্জেন্ট কিবরিয়া এরই মধ্যে ঢাকার ডেপুটি কমিশনার আবুল হায়াতের বাসায় চলে এসেছে। সে ডেপুটি কমিশনারকে বলল, আমরা এক মারাত্মক ভুল করে ফেলেছি, স্বর্গকে আমাদের মাথার উপর এনে দাঁড় করিয়েছি। হায়াত অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন অফিসার। অবস্থা দৃষ্টে সে আর এক মুহূর্ত বিলম্ব না ঘটিয়ে সোজা বঙ্গভবনে বঙ্গবন্ধুর নিকট চলে গেল। অবশ্য এর আগে সে নিশ্চিত হয়ে নিল যে কামাল তখনও বেঁচে আছেন। ঘটনায় মুজিবের প্রতিক্রিয়া শুনে ডেপুটি কমিশনার আশ্চর্য হলো। পরিষ্কার প্রতীয়মান হচ্ছিল যে আবারও নিজ হাতে আইন তুলে নেওয়ার জন্য কামালের প্রতি ক্ষুব্ধ হয়ে তিনি বললেন, তাকে মরতে দাও। পুলিশদের ব্যাপারে কি করা উচিত জিজ্ঞেস করলে মুজিব তাকে তাদের কাজে ফিরে যেতে নির্দেশ দিলেন। তিনি আরও বললেন, তাদের ভয়ের কোনো কারণ নেই, আর যাই ঘটুক অন্তত সেই ঘটনায় তিনি তার কথা রেখেছিলেন। ডেপুটি কমিশনার থেকে প্রাপ্ত খবরের সূত্র ধরে আমার বন্ধু জাকারিয়া চৌধুরী আমাকে জানিয়েছিলেন যে শেখ মুজিব তারপরও 2 দিন পর্যন্ত তার ছেলে কামালকে হাসপাতালে দেখতে যাননি। বাংলাদেশ সেনাবাহিনীর 2 মেধাবী যুবক, মেজর ফারুক আর মেজর রশিদ, তারা তাদের নিজেদের পেশাগত দক্ষতার জন্য একটু দাম্ভিকও ছিল। সশস্ত্র বাহিনীর প্রতি মুজিবের অনীহার কারণে তাদের ভবিষ্যৎ শিখে ওঠার ধারণা তাদের মনে বাসা বেঁধে ফেলেছিল। ফারুক ফার্স্ট বেঙ্গল ল্যান্সার্সের উপ-অধিনায়ক। বেঙ্গল ল্যান্সার্স দেশের একমাত্র ট্যাঙ্ক রেজিমেন্ট। 1974 সালের মাঝামাঝি নাগাদ এই রেজিমেন্টের সাজু অবহরে মাত্র 3টি সেকেলে ধরনের ট্যাঙ্ক ছাড়া আর কিছুই ছিল না। আর মেজর রশিদ ঢাকায় অবস্থানরত 2য় ফিল্ড আর্টিলারির অধিনায়ক। ফারুক এবং রশিদ উভয়ই 1946 সালে জন্মগ্রহণ করেন। ওরা দুজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং ভাইরা ভাই। দুজন চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি S.H. খানের 2 কন্যাকে বিয়ে করে। S.H. খানের বড় ভাই একে খান পাকিস্তান সরকারের আমলে শিল্পমন্ত্রী ছিলেন। ওরা থাকতো ঢাকা সেনানিবাসের 2 পাশাপাশি বাংলোয়। বিকেলে একত্রে সকলে বসে সময় কাটানোর জন্য গাল গল্প করত। বন্ধুত্ব আর পারিবারিক ওই রকম বন্ধনের জন্যই ওরা তাদের বিদ্রোহের ব্যাপারে একজন আরেকজনকে এমনভাবে বিশ্বাস করত। অথচ ব্যক্তিত্বের দিক থেকে 2 মেজর 2 মেরুতে অবস্থান করত। পারিবারিক ঐতিহ্য দুজনের দুরকম। ফারুকের পুরো নাম দেওয়ান ইশরাতুল্লাহ সৈয়দ ফারুক রহমান। বাঙালি সমাজের উচ্চ স্তরের পরিবার। তার পূর্বসূরিও সেনাবাহিনীর অফিসার ছিল। রাজশাহীর বিশিষ্ট পীর বংশে তার জন্ম। ফারুক তার বাপের দিক থেকে আরব সৈয়দ বংশের এবং মায়ের দিক থেকে ময়মনসিংহের জামালপুর অঞ্চলের এক জমিদার বংশের বলে দাবি করেন। ডক্টর এ আর মল্লিক তদানীন্তন অর্থমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। সৈয়দ নজরুল ইসলাম মুজিব জেলে থাকাকালীন বাংলাদেশের প্রেসিডেন্ট। সৈয়দ আতাউর রহমান খান তদানীন্তন পূর্ব পাকিস্তানের চিফ মিনিস্টার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং মেজর জেনারেল খালেদ মোশাররফ ইত্যাদি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে তার ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক বিদ্যমান ছিল। ফারুকের পিতা মেজর সৈয়দ আতাউর রহমান সেনাবাহিনীর ডাক্তার ছিলেন। ফারুক তার বাবা মায়ের 3 সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। বিমান চালনায় তার আগ্রহ ছিল প্রচণ্ড। মাত্র 17 বছর বয়সে সে ফ্লাইং ক্লাবের বিমান চালানোর লাইসেন্স পায়। কিন্তু পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করতে ব্যর্থ হয়ে সে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়। কিন্তু 1966 সালে বিলেতে যাত্রার আগে 1965 সালের বসন্তকালে কচ্ছের রান এলাকা নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের শত্রুতা শুরু হয়ে যায়। পরিণামে 2 দেশের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। সে সময় সে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেয়। রিসালপুরস্থ পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেওয়ার পূর্বে তার মায়ের দিক থেকে অসম্মতি থাকলেও পরে পিতার সম্মতিক্রমে সে যোগ দেয় সেনাবাহিনীতে। রিসালপুর মিলিটারি একাডেমি থেকে চূড়ান্ত পরীক্ষায় ফারুক 300 ক্যাডেটের মধ্যে 4র্থ স্থান লাভ করে স্নাতক হন। ওই সময় পাকিস্তান মিলিটারি একাডেমির প্রশিক্ষক ছিলেন মেজর জিয়াউর রহমান ও মেজর খালেদ মোশাররফ। তাদের উভয়ে তাকে বেঙ্গল রেজিমেন্টে যোগ দিতে বললেও সে শেষ পর্যন্ত ল্যান্সার্স রেজিমেন্টে যোগদান করে। পরবর্তীতে ফারুক শিয়ালকোটে অবস্থানরত 31তম ক্যাভালারিতে বদলি হয়ে আসে। 1970 সালে ফারুক ক্যাপ্টেন পদে উন্নীত হয়। তার বয়স তখন 24 বছর।
ওই সময় কৌশলগত সাহায্য কোর্সে ফারুক B+ পেয়ে প্রথম স্থান অধিকার করে। এতে তার ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ উন্নতির পথ খুলে যায়। 1970 সালের অক্টোবর মাসে ক্যাপ্টেন ফারুক পাকিস্তান সেনাবাহিনীর হয়ে তেল সমৃদ্ধ দেশ আবু ধাবিতে সেকেন্ডম্যান্টে যায় এবং তথায় আর্মড রেজিমেন্টের স্কোয়াড্রন কমান্ডার হিসেবে যোগ দেন। আবু ধাবির সশস্ত্র বাহিনী প্রশিক্ষণের কাজে পাকিস্তান চুক্তিবদ্ধ ছিল। যুবক ট্যাঙ্ক কমান্ডারের জন্য এই সময়টা ছিল অত্যন্ত আনন্দের। সরকারি কাজের পরে তার হাতে প্রচুর সময় থেকে যেত। ওই সময়টা সে স্টেরিওতে গান শুনে আর মরুভূমির ফাঁকা রাস্তায় নিজের কেনা গাড়ি চালিয়ে কাটিয়ে দিত। 1971 সালের জুন মাসের মাঝামাঝি ফারুক ব্রিটিশ অফিসার্স মেসে অবস্থান করছে। ব্রিটিশ খবরের কাগজের একটা বান্ডিল তার কাছে পেয়ে গেল। এর মধ্যে সানডে টাইমস পত্রিকাটিও ছিল। ওই পত্রিকাটিতে বাংলাদেশে সংঘটিত পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার উপর আমার লেখা একটা পূর্ণচিত্র তুলে ধরা হয়েছিল। এটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তার চাচা নুরুল কাদেরের কাছ থেকে পাকিস্তান বাহিনীর হত্যাকাণ্ডের বিবরণ সম্বলিত চিঠিটি পেয়ে সে বাংলাদেশের চরম দুর্যোগময় পরিস্থিতির সত্যতা উপলব্ধি করল। ফারুক জাতীয়তাবাদী চেতনায় এক নিষ্ঠাবান যুবক। পরিস্থিতির উপর গভীরভাবে চিন্তা ভাবনা করে ফারুক সিদ্ধান্ত নিল সে এক মুহূর্ত পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করবে না। 1971 সালের 12 নভেম্বর একটা মাত্র ব্যাগে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ঢুকিয়ে তার নিজ গাড়িতে চড়ে সোজা একেবারে দুবাই বিমানবন্দরে চলে এলো। নিজের শখ করে কেনা গাড়িটা ছেড়ে সে বৈরুতের পথে প্রথম ফ্লাইট ধরে বসলো। তারপর লন্ডন হয়ে বাংলাদেশে। চট্টগ্রামের কাপ্তাই লেক মনোরম দৃশ্যের লীলাভূমি। এই কাপ্তাই হ্রদের পাড়ে সবুজের সমারোহে বনভোজনের আনন্দে মেতে আছে একটি দম্পতি, মেজর রশিদ আর তার স্ত্রী টিঙ্কু। প্রাকৃতিক সৌন্দর্যকে ম্লান করে দিয়েছে এক ডানাকাটা পরী। দম্পতিটির আনন্দ রসকে আরো গাঢ় করে তুলছিল। সেই অসম সুন্দরী তরুণী উর্মির নাম ফরিদা, রশিদের শেলিকা। এই প্রথম ফরিদা ফারুকের নজরে পড়ল। ফরিদার সৌন্দর্য, শিষ্টাচার আর নীরব মোহিনী শক্তিকে ফারুক মোহিত ও অভিভূত হয়ে পড়ল। ফারুক নিজস্ব ভঙ্গিতে রশিদকে জানালো, আমি ফরিদাকে বিয়ে করতে চাই, তোমাকে অবশ্যই এর ব্যবস্থা করতে হবে। রশিদ তাই করল। 1972 সালের 12 আগস্ট ফারুক ফরিদার বিয়ে হয়ে গেল। বিয়ের পরে ফারুক আর রশিদের সম্পর্ক যেন আরো নিবিড় হয়ে গেল। একজন যেন আরেকজনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়ালো। দুই মেজরের পরিচয় রিসালপুরের পাকিস্তান মিলিটারি একাডেমিতে। ফারুক ছিল এক ব্যাচ সিনিয়র, তবু দুজন ক্যাফেটেরিয়ায় বসে প্রচুর গাল গল্পে মেতে থাকলো। কারণ প্রচুর পাঞ্জাবি আর পাঠান অফিসার ক্যাডেটের মাঝে এরা ছিল বাঙালি। রশিদ খুব বেশি কথা বলতো আর ফারুক ছিল একজন ভালো শ্রোতা। কুমিল্লা দাউদকান্দি সড়কের মাঝামাঝি অবস্থিত ছোট একটি গ্রাম ছয়ফরিয়ায় রশিদের জন্ম। তার পিতা ছিল একজন প্রাইমারি স্কুল শিক্ষক। রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে 1965 সালের পাক ভারত যুদ্ধ বেঁধে যায়। দেশাত্মবোধের চেতনায় অনুপ্রাণিত হয়ে সে যোগদান করে পাকিস্তান সেনাবাহিনীতে। পাকিস্তান মিলিটারি একাডেমি ট্রেনিং শেষে রশিদ বেঙ্গল রেজিমেন্টে পোস্টিং চাইলে তাকে দ্বিতীয় ফিল্ড আর্টিলারিতে কমিশন দেওয়া হয়। ওই রেজিমেন্ট তখন উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের বানুতে অবস্থানরত ছিল। 1968 সালে রশিদ ক্যাপ্টেন পদে উন্নীত হয়ে স্বল্পকালীন ছুটি নিয়ে ঢাকায় বেড়াতে আসে। সেই সময়ে তার এক চাচার সহযোগিতায় চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি S.H. খানের জ্যেষ্ঠ কন্যা জোবাইদাকে বিয়ে করে। বিয়ের পর রশিদ তার স্ত্রীকে নিয়ে বানুতে চলে যায় এবং সেখানেই তার দুই কন্যার প্রথমটি জন্মগ্রহণ করে। 1970 সালের অল্প দিনের জন্য রশিদ খুলনায় অবস্থিত পূর্ব পাকিস্তান রাইফেলসে বদলি হয়ে আসে। ওই সময় 1 লক্ষ টাকা সহ একজন সিপাহীকে চোরাচালানিদের কাছ থেকে ঘুষ গ্রহণের সন্দেহে গ্রেফতার এবং অন্য এক চোরাচালানিকে হাতে নাতে ধরে ফেলার পরপরই তাকে আবারও তার ওই আর্টিলারি ইউনিটে ফেরত পাঠানো হয়। 1971 সালের মার্চ মাসে রশিদের আর্টিলারি ইউনিট কাশ্মীরের হাজিরায় অবস্থান করছিল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত রেডিওর খবরে পূর্ব পাকিস্তানের ভয়াবহ চিত্র তার মনে সাংঘাতিক রেখাপাত করে। রশিদ সিদ্ধান্ত নিল সে পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে চলে যাবে। রশিদ পিতামাতার অসুস্থতার কারণ দেখিয়ে 10 দিনের ছুটি চেয়ে এক দরখাস্ত পেশ করে। অপেক্ষা করতে করতে অবশেষে 2 অক্টোবর 1971 সালে তার ছুটি মঞ্জুর হয়। স্ত্রী কন্যাকে নিয়ে সে ঢাকায় চলে আসে। স্ত্রী কন্যাকে চট্টগ্রামের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়ে সে 29 অক্টোবর ভারতের আগরতলায় চলে যায়। জিয়াউর রহমানের জেড ফোর্সের সঙ্গে সংযুক্ত একটি মুক্তিবাহিনী দলের সঙ্গে ডিসেম্বরের প্রথম দিকে সিলেট সীমান্ত দিয়ে পুনরায় সে দেশের অভ্যন্তরে প্রবেশ করে। ওই দলটির নাম দেওয়া হয়েছিল মুক্তিবাহিনী
হাউইটজার ব্যাটারি। স্বাধীনতার পর এই ব্যাটারিকে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট হিসেবে উন্নীত করা হয়। আর মেজর খন্দকার আবুর রশিদ হলো তার কমান্ডিং অফিসার। ফারুক আর রশিদ অন্যান্য বাঙালি অফিসারদের মতো স্বাধীন দেশের উপর অনেক উচ্চাশা পোষণ করত। ওরা চরম জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী ছিল এবং দেশ স্বাধীন হওয়ায় গর্ববোধ করত। কিন্তু স্বাধীনতার প্রথম কয়েক বছরে তাদের কার্যকলাপে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই, অথচ শেখ মুজিব তা ওইভাবে দেখলেন না। পাকিস্তানি জেলের তিক্ত অভিজ্ঞতায় তার মনে সেনাবাহিনীর প্রতি সন্দেহ আর ভীতির বীজ উক্ত হয়ে গিয়েছিল। পাকিস্তান সেনাবাহিনীর মতো একটা দানব যেন পুনঃসৃষ্টি না হতে পারে তার সকল ব্যবস্থাই তিনি করেছিলেন, আর শেষ পর্যন্ত সেই ভীতিই তার ধ্বংসকে ত্বরান্বিত করেছিল। এই ছিল অধ্যায় 4-এর সমাপ্তি।